হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় তুষার স্যার। আজকের যে আমি তোমাদের কথা দিয়েছিলাম যে প্রত্যেক দিন সকাল 9টার সময় তোমাদের জিকে ক্লাসটা, সেটা তোমাদের আজকের নতুন ক্লাস নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রাচীন ভারতের যে ইতিহাসের বিভিন্ন উৎস, তার যে রিমেনিং আরও কিছু কোশ্চেন যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই সকল প্রশ্নগুলো নিয়ে আমরা এখানে কিন্তু অবশ্যই এর আগের দিন আমরা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করেছি, চ্যাপ্টারের পর একটা মক টেস্ট করে দিয়েছি এবং আজকে তার শেষ পার্টটা আলোচনা করব। এর আগের ভিডিওগুলো অবশ্যই তোমাদের ডেসক্রিপশন বক্সে যে প্রথম লিঙ্ক আছে সেই প্রথম লিঙ্কে ক্লিক করলে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারবে। চ্যাপ্টার না করে কিন্তু মক টেস্ট করবে না, আগে চ্যাপ্টারগুলো কমপ্লিট করবে, দেন মক টেস্টে আসবে। আর আমি একটা কথা বারবার বলে দিয়েছি, আমার ক্লাসে কিন্তু খাতা কলম ম্যান্ডেটরি, খাতা কলম নিয়ে বসবে। আমি যা বলছি উত্তর তো কমেন্ট সেকশনের সাথে সাথে দেবে, এটা নিয়ে তো কোনো ভুল নেই, কিন্তু তার পাশাপাশি কিন্তু আমি যে এক্সট্রা ইনফরমেশানগুলো দেবো সেগুলো কিন্তু মানে যত তাড়াতাড়ি সম্ভব নোট ডাউন করে নেবে। এই ইনফরমেশানগুলোর জন্য আমি তোমাদের কাছে শুরু থেকে সময় চেয়েছি 3 মাস। 3 মাসে আমি সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক কমপ্লিট করিয়ে দেবো। এর বাইরেও তোমরা যদি আরও বেটার প্রিপারেশান চাও, অবশ্যই আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, এবং আমার কন্ট্যাক্ট নাম্বার আমার পিডিএফেও দেওয়া রয়েছে, ঠিক আছে? আমি দেখিয়েও দেবো। আমার স্টাফের নাম্বারে তোমরা কল করে সেখানে ইনফরমেশন নিয়ে তোমরা আবাসিকের মধ্যে দিয়ে তোমরা ছেলে, মহিলা এবং পুরুষের আলাদা আবাসিক রয়েছে, মাঠের প্রিপারেশন, সাবজেক্ট ওয়াইজ টিচার, তোমরা যদি মনে করো যে যা যাবতীয় লাগে বই, নোটস, মক টেস্ট, এভরিথিং সব কিছু আমরা প্রোভাইড করে দিই। যদি মনে করো যে বেটার প্রিপারেশনটা আরও নেবে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। বুক নিয়ে যে আলোচনাটা বারবার হচ্ছে, মানে দিনের মধ্যে প্রায় 1-150 ফোনই আমার স্টাফের কাছে খালি আসছে বারবার যে বুক কবে রিলিজ হবে। আমি আবারও বলছি স্টুডেন্টস, আমি এই মাসের শেষের মধ্যে বা সামনের মাসের শুরুর মধ্যে কিন্তু তোমাদের বুক আমি রিলিজ করে দেবো। একটু সময় দাও, সম্পূর্ণ বিষয়গুলো না যদি ভালো করে রেডি করতে হয় একটু সময় লাগে, ওই তাড়াহুড়ো করলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, তো কলকাতা পুলিশ কনস্টেবলটা আগে বের করব, তার পাশাপাশি WB কনস্টেবলটাও খুব দ্রুত পাবলিশ করে দিব আমরা। আচ্ছা, এর বাইরেও আমাদের যে দক্ষিণ দিনাজপুরে বালুঘাট বাদে আমাদের ব্রাঞ্চ রয়েছে তপনে, গঙ্গারামপুরে, বুনিয়াদপুরে, এবং আমাদের দক্ষিণ দিনাজপুরের বাইরে মালদায় রয়েছে, কালীগঞ্জে রয়েছে নন আবাসিক কোচিং, তোমরা সেখানেও অ্যাডমিশন করতে পারো। এবারেও আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, আমাদের ফেসবুকের পেজ লিঙ্ক, আমার প্রোফাইল লিঙ্ক বা তোমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক যা আছে আমাদের সমস্তটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং অবশ্যই তোমরা যদি আমাদের পেইড ক্লাস, অনলাইন যে পেইড ক্লাস, সেই ক্লাসে জয়েন করতে চাও, অবশ্যই আমাদের স্টাফের সঙ্গে কন্ট্যাক্ট করে নেও বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। সেখান থেকে তোমরা অনলাইন পেইড ক্লাসও করতে পারবে। সেখানেও তোমরা সম্পূর্ণ লাইভ রেকর্ডেড ক্লাসটাও সম্পূর্ণভাবে পেয়ে যাবে, মক টেস্ট এবং অন্যান্য ফ্যাসিলিটিস সহ। তো আমরা এখন শুরু করতে চলেছি আজকের যে প্রথম টপিকটা নিয়ে, সেই প্রথম টপিকের দিকে এগিয়ে যাই। স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার রিপ্রেজেন্টিং অধ্যায় ভিত্তিক ইতিহাসের বিশদে আলোচনা, যেখানে আমরা মক টেস্ট 1 আলোচনা করেছিলাম। এখন আমরা আলোচনা করব পার্ট 2। তোমাদের প্রিয় তুষার স্যার আমি যিনি শুরু করছি এই বিষয়টা নিয়ে, এবং তোমাদের আমি যেটা বলে দিয়েছিলাম, যদি মনে করো যে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, তাহলে অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে, এই দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নেবে। অবশ্যই আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করে নিতে পারবে। ওকে, এবার আমি শুরু করছি আজকের প্রথম যে প্রশ্নটি। আজকের প্রথম প্রশ্নটি কী আছে এক নজরে দেখে নেওয়া যাক। তোমরাও কিন্তু দেখে নেবে। হ্যাঁ, আজকের প্রথম প্রশ্নটা কী আছে একবার দেখে নেবে এক নজরে। আচ্ছা, আগের দিন আমি 40 অবধি সমাধান করে দিয়েছিলাম, আজকে 41 নম্বর প্রশ্ন। কোন গ্রন্থে প্রথম বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়? আচ্ছা, আমাদের হচ্ছে কোন গ্রন্থে প্রথম বর্ণ ব্যবস্থা উল্লেখ পাওয়া যায় যদি বলা হয়, আমাদের হিন্দু শাস্ত্রে বর্ণকর্তা কয়টা রয়েছে স্টুডেন্টস? প্রত্যেকেই জানো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, সব নোট করে দেবো। হ্যাঁ, বৈশ্য এবং শূদ্র, এই যে 4টা বর্ণ আমাদের রয়েছে, এই 4টা বর্ণের যে বর্ণ ব্যবস্থার উল্লেখ আমরা কোথায় পেয়ে থাকি? মনু সংহিতা, ঋগ্বেদ, অথর্ববেদ না শতপথ ব্রাহ্মণে। তো তোমাদের জন্য 5 সেকেন্ড অ্যালট করছি, তোমরা এর সঠিক উত্তরটা অবশ্যই দেবে যে এর সঠিক উত্তর কী হবে। তো আজকের যে প্রথম প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঋগ্বেদ। আমাদের ধর্মীয় গ্রন্থের সবথেকে পুরনো বেদ, সবথেকে পুরনো প্রাচীন ধর্মগ্রন্থ, প্রাচীন ধর্মগ্রন্থ হলো আমাদের ঋগ্বেদ। আমাদের বেদ কয়টা রয়েছে? ঋগ্বেদ, যজুর্বেদ,
সামবেদ এবং অথর্ববেদ। আমি এরপরে যখন একটা কোশ্চিন আসবে সেখানে আমি 4টা বেদ থেকে কি কি তোমাদের প্রশ্ন আসে সেই বিষয়টা আলোচনা করে দেব। তো বর্ণ ব্যবস্থার আমরা যে উল্লেখ পাই সেই উল্লেখটা আমরা পেয়ে থাকি ঋগ্বেদে। আমি তোমাদের স্টুডেন্টস একটা কথা এর আগেও বলেছিলাম যে আমি যখন ক্লাস নেব তখন কিন্তু প্রত্যেকটা অপশানের আমি চেষ্টা করব যতটা সম্ভব কিন্তু আলোচনা করে দেওয়ার। আচ্ছা, ঋগ্বেদের মধ্যে আমরা কি পেয়ে থাকি? ঋগ্বেদের মধ্যে আমরা পেয়ে থাকি মূলত যে আমাদের আগেকার দিনে যে যজ্ঞগুলো হতো, যে মন্ত্রগুলো উচ্চারিত হতো, সেই উচ্চারিত মন্ত্রে যে স্তোত্রগুলো রয়েছে, স্তোত্রগুলো তৈরি ফলা হবে। স্টুডেন্টস আমি ইংলিশ মিডিয়ামের, সেই কারণে একটু বাংলার একটু ডিফিকাল্টি আছে, যাই হোক অসুবিধা নেই। তো স্তোত্রগুলো যেগুলো রয়েছে সেই স্তোত্রগুলো থাকছে। এবং এর বাইরেও আমি যদি বলি যে ঋগ্বেদের মধ্যে কিন্তু কতগুলো মণ্ডল ভাগ রয়েছে, হ্যাঁ, সেই মণ্ডলগুলো সম্পর্কে আমি অবশ্যই পরবর্তী প্রশ্নগুলোতে আসব। মনু সংহিতা যদি বলা হয়, আমাদের সনাতন বা হিন্দু ধর্মের কিন্তু একটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো মনু সংহিতা। আচ্ছা, এবার আসলো আমাদের অথর্ববেদ। অথর্ববেদের মধ্যে আমরা মেনলি পেয়ে থাকি জাদুবিদ্যা, তন্ত্রবিদ্যা, তন্ত্র মন্ত্র, এই সকল যেগুলো নেগেটিভ যে সকল তন্ত্রমন্ত্র বা পজিটিভ যে সকল তন্ত্রমন্ত্র সমস্তটা কিন্তু আমাদের রয়েছে এই অথর্ববেদের মধ্যে। এবং আমি যদি বলি শতপথ ব্রাহ্মণ, শতপথ ব্রাহ্মণটা হলো ঋজুর্বেদ যেটা রয়েছে আমাদের 4খানা বেদ। আমি কেবলই বললাম যে ঋজুর্বেদ রয়েছে, সেই ঋজুর্বেদের একটি অংশ হলো আমাদের শতপথ ব্রাহ্মণ। আমরা যখন বেদের উপরে প্রশ্নখানে আসবে আমাদের, তখন আমরা আরও ডেসক্রিপটিভ ওয়েতে এটাকে আলোচনা করে দেবো। আশা করি তোমাদের নোট ডাউন করা হয়ে গেছে। পরবর্তী প্রশ্নে আমি এগিয়ে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটা কি আছে একবার দেখে নাও। ওকে, পরবর্তী প্রশ্নটা আছে আমাদের বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থগুলি কোন ভাষায় রচিত? এটা নিয়ে আমি খুব বিশদে এর আগের দিনও আলোচনা করে দিয়েছিলাম। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থটির নাম কি? আমাদের ত্রিপিটক, তাই না? ত্রিপিটক। এই ত্রিপিটকের যে পিটক, এই পিটক কথার মানে হলো ঝুড়ি। পিটক কথার মানে হলো ঝুড়ি। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আর ত্রিপিটকের যে আমাদের 3টে পিটক রয়েছে, বিনয় পিটক, সুক্ত পিটক এবং অভিধর্ম পিটক। ত্রিপিটকের যে 3টা, ত্রি মানে 3, সেটা হলো বিনয় পিটক, সুক্ত পিটক এবং অভিধর্ম পিটক। তো অভিধর্ম পিটক। তো বিনয় পিটক, সুক্ত পিটক এবং অভিধর্ম পিটক, এই 3খানা পিটক রয়েছে ত্রিপিটক। এবং এই পিটক কথার মানে হলো ঝুড়ি। এই যে ত্রিপিটক, এটা কিন্তু তোমাদের প্রাকৃত ভাষায় আমাদের কি করা হতো? প্রচার করা হতো। কিন্তু যদি আমাদের বলা হয় যে এটা লেখা হতো কোন ভাষায়, তাহলে কিন্তু এটা লেখা হতো, এর সঠিক উত্তর যেটা হবে সেটা হবে পালি ভাষায়। পালি ভাষায় আমাদের বৌদ্ধদের যে প্রধান ধর্মগ্রন্থগুলো রয়েছে সেগুলো আমাদের হচ্ছে লেখা হয়েছে, এবং প্রাকৃত ভাষায় সেটাকে আমাদের প্রচার করা হতো। এইবার আমি আগের দিন একটা বিষয় আলোচনা করে দিয়েছিলাম তোমাদের সাথে, যে কেন লেখা হলো এক ভাষায় আর প্রচার করা হলো আরেক ভাষায়। এটা তোমাদের কাছে আমি একটা উত্তর চাইবো যে এটা কি হতে পারে তোমাদের। তো আশা করব তোমরা এটার উত্তরটা যতটা সম্ভব মাথার মধ্যে নিয়ে নিয়েছো। তো আমাদের এখানে যে বিষয়টা রয়েছে, যে আমাদের এই যে প্রাকৃত ভাষাটা ছিল না, প্রাকৃত ভাষাটা ছিল এই সময়কালীন লোকাল ল্যাঙ্গুয়েজ। যেমন ধরো কিছু কিছু বই রয়েছে যে বইগুলো আমাদের কিসে মানে কি লেখা? ইংলিশ ভাষায় লেখা, ইংরেজিতে লেখা। কিন্তু এখন যদি সেই বইটা ইংলিশে লেখা যদি তোমাদের সাথে আমি ইংলিশে আলোচনা করি, তাহলে তো তোমাদের কাছে অনেকটা বেশি কঠিন হয়ে দাঁড়াবে। কিন্তু তারপর ধরে যদি আমি বাংলায় আলোচনা করি তাহলে বেশি সহজ হবে। তো ধরে নাও প্রাকৃত ভাষাটা এই সময়কার বাংলা ভাষা, আর পালি ভাষাটা হলো আমার ওই সময়কার আমাদের কি ভাষা? ইংরেজি ভাষা। তাহলে আমাদের প্রাকৃত ভাষায় আমাদের লেখা হয়েছে বা রচিত হয়েছে, এবং প্রাকৃত ভাষায় সেটাকে প্রচার করা হয়েছে। আশা করি বিষয়টা আমি তোমাদেরকে একদম স্পষ্টভাবে ক্লিয়ার করে দিতে পেরেছি। ওকে, পরবর্তী প্রশ্নে এগিয়ে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটা কি আছে একবার দেখে নাও। 3 নম্বর প্রশ্ন বা 41 নম্বর প্রশ্ন চ্যাপ্টারের। তহকিক-ই-হিন্দ কে রচনা করেছিল? তহকিক-ই-হিন্দ আমাদের রচনা করেছিল আল-বিরুনি।
আলবিদারি সুলেমান না সুলতান মাসুদি। তো 43 নম্বর প্রশ্নের যে আমাদের সঠিক উত্তরটা হবে, তোমরা ফটাফট উত্তরটা দিয়ে দাও, দেন আমি এটাতে আসছি। ওকে, তো আল-বিরুনি যে গ্রন্থটা সেটা আমাদের রচনা করেছিল হচ্ছে তহকিক-ই-হিন্দ যে গ্রন্থটা সেটা রচনা করেছিল আমাদের আল-বিরুনি। বাকি আমার এখানে যে অপশানগুলো রয়েছে এগুলো একটাও ইম্পর্টেন্ট না। এই প্রশ্নের মধ্যে এইখানে অপশানগুলোর মধ্যে আল-বিরুনি আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এটা থেকে এই একটাই প্রশ্ন এসে থাকে যে তহকিক-ই-হিন্দ কে রচনা করেছিল, তাহলে সেটার সঠিক উত্তর হবে আমার হচ্ছে আল-বিরুনি। এখানে কোনো আর কিছু আলোচনা নেই, আলোচনা যেগুলো আছে সেগুলো অবশ্যই আলোচনা করে দেবো আমি, ঠিক আছে। পরবর্তী 44 নম্বর প্রশ্নে এগিয়ে যাই। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, এবং এর অপশানসগুলোও তোমাদের প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, প্রশ্নটা বলেছে নাসিক প্রশস্তি কে রচনা করেছিল। অপশান রয়েছে গৌতমীপুত্র সাতকর্ণী, তোমাদের সমুদ্রগুপ্ত গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা, হর্ষবর্ধন না ধর্মপাল পাল বংশের শ্রেষ্ঠ রাজা। তো তোমাদের 5টা মিনিট আমি সময় দেবো, অবশ্যই তোমরা এখানে সম্পূর্ণ বিষয়টা আলোচনা করবে, ঠিক আছে। আচ্ছা দেখো, নাসিক প্রশস্তি যে প্রচার করেছিল সেটা করেছিল আমাদের অপশান এ, এটা রাইট অ্যান্সার হবে গৌতমীপুত্র সাতকর্ণী। বা নাসিক প্রশস্তিতে কার উল্লেখ পাওয়া যায় সেটাও তুমি যদি বলো সেটাও হবে আমাদের সঠিক উত্তর গৌতমীপুত্র সাতকর্ণী। এবারে গৌতমীপুত্র সাতকর্ণী কোন বংশের ছিল। তো গৌতমীপুত্র সাতকর্ণী ছিল সাতবাহন বংশের রাজা, এবং তাদের রাজধানী কোথায় ছিল, তাদের রাজধানী ছিল পৈঠান, ঠিক আছে। পৈঠান, সাতবাহন বংশের যে রাজধানী সেটা ছিল পৈঠান, এবং গৌতমীপুত্র সাতকর্ণী কোন বংশের ছিল, সেটা ছিল আমাদের সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা। আচ্ছা, এবার পরবর্তী আসতো সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত কোন বংশ থেকে বিলং করছে, আমাদের গুপ্ত বংশ থেকে বিলং করছে। তো সবার আগে বলি যে গুপ্ত বংশের যে সূচনা কে করেছিল, তার নাম হলো শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের সূচনা করেছিল। এবার আমি আসবো, তারপরে আরো রয়েছে তোমাদের যদি বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্য। আচ্ছা, গুপ্ত বংশ থেকে যদি আলোচনা করি, আচ্ছা শ্রীগুপ্তের পরে আসলে হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, আচ্ছা চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালীন কথা যদি আমি বলি, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কোন পর্যটক ভারতে এসেছিল, তাহলে সেটা রাইট অ্যান্সার কি হবে, মেগাসথেনিস। মেগাসথেনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতবর্ষে ছিল, এবং তার যে বিখ্যাত গ্রন্থটা ছিল সেটা ছিল আমাদের ইন্ডিকা। এই ইন্ডিকা গ্রন্থ থেকে কিন্তু আমরা চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে জানতে পারি। আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্যের পরে যদি আমি বলি তাহলে হচ্ছে আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তাই না, সেকেন্ড চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত যে ছিল, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতবর্ষে কে এসেছিল, ভারতবর্ষে এসেছিল হচ্ছে আমাদের ফাইয়েন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতবর্ষে কে এসেছিল, ফাইয়েন। এও কিন্তু ছিল একজন চীনা পরিব্রাজক, এবং ফাইয়েনের যে গ্রন্থটা সেই গ্রন্থটার নাম কি, ফু কুও কি। ফু কুও কি হচ্ছে ফাইয়েনের গ্রন্থ ছিল, যেটা আমার দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় যিনি এসেছিলেন। আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্যের যে আমাদের বা প্রথম চন্দ্রগুপ্ত যদি বলো, তার আমলে ছিল হচ্ছে চাণক্য, যার বাস্তব আরো দুটো নাম রয়েছে, একটা হলো বিষ্ণুগুপ্ত, একটা হলো কৌটিল্য। কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্তের একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ ছিল যেটার নাম হলো অর্থশাস্ত্র, ঠিক আছে। এই তোমাদের এখান থেকে এগুলো প্রশ্ন এসে থাকে। এর বাইরেও যদি আমি বলি সমুদ্রগুপ্ত সম্পর্কে, সমুদ্রগুপ্তকে কি বলা হতো, ভারতের নেপোলিয়ান। ভারতের নেপোলিয়ান উপাধি ছিল। এ বাদে উপাধি কি ছিল আমাদের, কবিরাজ। কবিরাজ ছিল হচ্ছে আমাদের সমুদ্রগুপ্ত উপাধি ছিল কবিরাজ, ভারতের নেপোলিয়ান। এর বাইরেও তিনি অশ্বমেধ যজ্ঞ করতেন, যেটা তিনি শুরু করেছিলেন। মানা হতো অশ্বমেধ যজ্ঞ যারা করে তারা কোনোদিনও কোনো জায়গায় গিয়ে পরাজিত হবে না, তাই না। তো শ্রীগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, সরি আমি একটু মাঝখানে একটু গুলিয়ে ফেললাম, যাক সরি, কোনো অসুবিধা নেই স্টুডেন্টস। চন্দ্রগুপ্ত মৌর্য তো মৌর্য বংশের ছিল, আমি ফট করে এটাকে এখানে ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে, এটাকে একটু আলাদা করে নেবে। হ্যাঁ, এটা মৌর্য বংশের মধ্যে ফট করে স্টুডেন্টস আমি চলে আসলাম, আলোচনা করতে করতে এক লাইনে আলোচনা করতে চলে, ঠিক আছে, অসুবিধার কোনো ব্যাপার নেই।
চন্দ্রগুপ্ত মৌর্য, এটা গেল মৌর্য বংশের। আমি যেহেতু আলোচনা মাথার মধ্যে ছিল আমার, যে যারা পরিব্রাজক এসেছিল তাদের নিয়ে, তো এটাকে আলাদা করে একটা পয়েন্ট করো। শ্রীগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্ত, আর একটা তোমাদের লাগবে গুপ্ত বংশের, সেটা হলো কুমারগুপ্ত। কুমারগুপ্তটা গুরুত্বপূর্ণ, কেননা তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। এই চারখানা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। যদি আমি গুপ্ত বংশ থেকে আসি, যে শ্রীগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ভারতের নেপোলিয়ান, কবিরাজ যার উপাধি ছিল সমুদ্রগুপ্তের, অশ্বমেধ যজ্ঞের সূচনাকারী, এবং তার পাশাপাশি কুমারগুপ্ত, যিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের সূচনা করেছিলেন। তো এই কটা পার্ট তোমাদের কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। নাসিক প্রশস্তির ক্ষেত্রে যদি আসি, আচ্ছা এর বাইরে এখানে আর কোনো ইনফরমেশন না, এর বাইরে কোনো ইনফরমেশন আর নেই এখানে। আচ্ছা এবার আসবো আমরা হর্ষবর্ধনে। আচ্ছা হর্ষবর্ধনে যদি আসি আমরা, তাহলে হর্ষবর্ধনের উপাধি, আচ্ছা হর্ষবর্ধনের সবার আগে আসি সবথেকে গুরুত্বপূর্ণ। আচ্ছা এটা স্টুডেন্ট হয়ে গেছে তোকে আশা করি, এই যেটা আমি কেটে দিচ্ছি। নেক্সট দুটো যে অপশান রয়েছে, এই দুটো অপশানকে আমরা আলোচনা করছি। নাহলে এক কাজ করো, তোমার একটু স্ক্রিনশট নিয়ে নাও এটা, ঠিক আছে। এটার একবার স্ক্রিনশট নিয়ে রাখো বা ছবি তুলে রাখো। ওকে, এবার নেক্সট এগিয়ে যাচ্ছি। দেখো বলেছে কি এবার হর্ষবর্ধন। হর্ষবর্ধনের সভাকবি তো খুবই খুবই গুরুত্বপূর্ণ। হর্ষবর্ধনের সভাকবি কে ছিল আমাদের? হরিসেন। রচনা কি করেছিল? হর্ষচরিত। হর্ষবর্ধনের সভাকবি কে ছিল? হরিসেন। এবং তিনি কি সূচনা করেছিলেন? তিনি করেছিলেন হর্ষচরিত। হর্ষবর্ধন কাকে হারিয়েছিল? দ্বিতীয় পুলকেশীকে। দ্বিতীয় পুলকেশী কোন বংশের ছিল? চালুক্য বংশের। চালুক্য বংশের রাজা ছিল দ্বিতীয় পুলকেশী, এটাও খুব গুরুত্বপূর্ণ। এবং তার রাজধানী কোথায় ছিল? বাদামি। হর্ষবর্ধন যদি আসে, আচ্ছা হর্ষবর্ধন হচ্ছে গেল। আচ্ছা হর্ষবর্ধন, হরিসেন, হর্ষচরিত, ঠিক আছে। আচ্ছা হর্ষবর্ধনের উপাধি, হর্ষবর্ধনের উপাধি কি ছিল? শিলাদিত্য। আচ্ছা হর্ষবর্ধনের সঙ্গে যখন দ্বিতীয় পুলকেশীর যুদ্ধ হয়, তখন দ্বিতীয় পুলকেশী সকল দক্ষিণাপথ উপাধি গ্রহণ করেছিলেন। আর তার পরিপ্রেক্ষিতে হর্ষবর্ধন পরাজিত করে সকল উত্তরনাথপথ উপাধি গ্রহণ করেছিলেন। হর্ষবর্ধন সকল উত্তরনাথপথ উপাধি গ্রহণ করেছিলেন এবং আচ্ছা হ্যাঁ সকল উত্তরনাথপথ উপাধি গ্রহণ করেছিলেন এবং তার পাশাপাশি সকল উত্তরনাথপথ আমাদের উপাধি গ্রহণ করেছিলেন, তার পাশাপাশি শিলাদিত্য উপাধি গ্রহণ করেছেন। আচ্ছা সকল উত্তরনাথপথ কেন বলা হয়? তিনি প্রায় উত্তর ভারতের পুরোটাই তিনি দখল করে নিয়েছিলেন, ঠিক আছে। সেই কারণে তিনি সকল উত্তরনাথপথ উপাধি গ্রহণ করেছিলেন। আচ্ছা এইবার আসলো হর্ষবর্ধন কিন্তু 3খানা গ্রন্থ লিখেছিলেন। আমি এখন এখানে তোমাদের সেই উত্তরটা বলবো না। আচ্ছা আমি না হলে এটা, আচ্ছা আমি একবার লিখে দিচ্ছি, হ্যাঁ একবার স্টুডেন্টস লিখিয়ে দিচ্ছি, বেটার হবে। যখন একবারে হচ্ছে একবারে লিখিয়ে দিই, পরে আরও হর্ষবর্ধন অপশান থাকতে পারে, তখন তোমরা কিন্তু জানাবে। আমি একবারে লিখে দিচ্ছি, ঠিক আছে। নাগানন্দ, রত্নাবলী এবং প্রিয়দর্শিকা, এই 3টা গ্রন্থ রচনা করেছিল হচ্ছে হর্ষবর্ধন। ওকে, তো হর্ষবর্ধন সম্পর্কিত যে সকল তথ্যগুলো তোমাদের পরীক্ষার জন্য প্রয়োজন, আশা করছি এখানে আমি সম্পূর্ণটাই কভার করে দিতে পেরেছি। আচ্ছা হরিসেন হর্ষচরিত গেল, এ বাদেও আরও একটি গ্রন্থ রচনা করেছিল, সেটা কোনটা? সেটা হলো আমাদের আচ্ছা ওটা লাগবে না তোমাদের, এর সাথে রিলেটেড না। হরিসেন হচ্ছে হর্ষচরিত, বাস ঠিক আছে। এই আমাদের হর্ষবর্ধন সম্পর্কিত তথ্য, যেটা তোমাদের পরীক্ষার জন্য এই কোশ্চেন রিলেটেড ইম্পর্টেন্ট, ঠিক আছে। এর বাইরে কোনো কিছু লাগলে আমি অবশ্যই তারপরে আলোচনা করব। এবার আমি আসবো পাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে ধর্মপাল।
আচ্ছা, যদি আমি বলি পাল বংশের প্রতিষ্ঠাতাকে, তো পাল বংশের প্রতিষ্ঠাতা হলো আমাদের গোপাল। গোপাল হলো পাল বংশের প্রতিষ্ঠাতা। আচ্ছা, ধর্মপাল যে বিশ্ববিদ্যালয়টা স্থাপন করেছিলেন সে বিশ্ববিদ্যালয়ের নাম হলো বিক্রমশিলা মহাবিদ্যালয়। বিক্রমশিলা মহাবিদ্যালয়। বিক্রমশিলা মহাবিদ্যালয় যেটা বা ইউনিভার্সিটি, বিক্রমশিলা ইউনিভার্সিটির কিন্তু প্রতিষ্ঠাতা হলো আমাদের ধর্মপাল, এবং পক্ষান্তরে তিনিই কিন্তু পাল বংশের শ্রেষ্ঠ রাজা। এই বংশের আরো গুরুত্বপূর্ণ কতগুলো নাম রয়েছে, যেমন দেবপাল, রামপাল, যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ আসবে, যেগুলো যখন যখন আসবে আমি অবশ্যই সেই সকল বিষয়গুলোকে আমি এখানে তুলে ধরব। আচ্ছা, হর্ষবর্ধনের সময় কিন্তু একজন, আমার একটা মিস চলে গেল, তো হর্ষবর্ধনের সময় কিন্তু একজন এসেছিল, তোমার হলো পর্যটক ভারতে এসেছিল, তার নাম কি? তার নাম হচ্ছে, আচ্ছা স্টুডেন্টস এখানে একটু নোট করে দিচ্ছে, এখানে নোট করে নেবে। হর্ষবর্ধনের সময় যিনি ভারতবর্ষে এসেছিলেন চীনা পরিব্রাজক, তার নাম হলো হিউয়েন সাং। ইনি হলো একজন চীনা পরিব্রাজক যিনি হর্ষবর্ধনের সময় ভারতে এসেছিলেন। এবারেও তিনি একটি গ্রন্থ লিখেছিলেন, সেটা হলো সিইউকি। আর ফাইয়েনের কোনটা ছিল স্টুডেন্টস? ফুকুওকি। ফাইয়েনের ছিল ফুকুওকি, হিউয়েন সাং এর হচ্ছে সিইউকি। ওকে, তো এর বাইরে আমার আর কিছু এই মুহূর্তে মনে পড়ছে না যেগুলো আমি তোমাদের সামনে আলোচনা করব। ঠিক আছে, এই কটাই আছে, এর বাইরে আর কিছু আলোচ্য নেই। তো এইখানে এই কটা বিষয় আমাদের ইম্পর্টেন্ট, এবং যা যা আমি ওয়ার্ডগুলো স্টুডেন্টস বলছি না, এগুলো পরীক্ষায় যাও, ফুড এসআই তো তোমরা দিলেই, দেখতেই পেলে যে এই দুদিনের ক্লাসে কতগুলো কমন এসেছে এই ফুড এসআইয়ের এক্সামে। তো এই যা যা বলছি এগুলোকে জাস্ট একবার করে দেখে যাও, দেখো আগামী যে পরীক্ষাগুলো আসতে চলেছে একটা সিঙ্গেল কোশ্চেন এর মধ্যে আনকমন থাকবে না, সম্পূর্ণটা এর মধ্যে কভার করা থাকবে। ওকে, পরবর্তী যে প্রশ্নটা আছে, পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে একবার দেখে নাও। কি বলেছে? ইবন বতুতা। দেখো, পর্যটক কিন্তু একটা আসবেই পরীক্ষায়, হ্যাঁ, প্রত্যেক পরীক্ষারই একটা প্যাটার্ন থাকে, পর্যটক আসতেই হবে। ইবন বতুতা কার সময় ভারতবর্ষে আসেন? ইবন বতুতা আকবর, মোহাম্মদ বিন তুগলক, ইলতুৎমিশ না আলাউদ্দিন খলজি? তো ইবন বতুতা এসেছিল পাগলা রাজার সময়, যার নাম কি আমাদের মোহাম্মদ বিন তুগলক। বাদ চলে গেছে, মোহাম্মদ বিন তুগলক। ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতবর্ষে এসেছিলেন। ঠিক আছে, এটা হলো আমাদের এখানকার প্রশ্ন। এইবার আমাদের এখানে চারখানা রাজার নাম রয়েছে, এই চারখানা রাজাই আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো অবশ্যই এখানে একটা আমরা আলোচনা একটা ছোট্ট টানবো। আকবর হলো আমাদের মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা। হ্যাঁ, মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা। আমি কিছু কথা মুখেও বলবো কিন্তু, হ্যাঁ স্টুডেন্ট, সম্পূর্ণটা এই সময়ের মধ্যে কমপ্লিট করানো মানে লিখে সম্ভব হয়ে ওঠে না। মুঘল রাজ্যের শ্রেষ্ঠ রাজা। আচ্ছা, আমাদের মুঘল সাম্রাজ্যের যে শুরুটা সে কে করেছিল? বাবর, যার সময় পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 সালের 17ই মে। 17ই মে তো ফুড এসআই তোমাদের আসেনি, তোমাদের শুধু 1526 এসেছিল, এবং প্রথম পানিপথের যুদ্ধেই কিন্তু আমাদের যে গোলা বারুদ বা কামানের ব্যবহারটা কিন্তু প্রথমবারের জন্য আমরা কিন্তু দেখতে পাই। 1526 সালের 17ই মে না, আমি একটু ভুল বললাম, 1526 সালের এপ্রিল মাস। বক্সারের যুদ্ধ হয়েছিল 17ই মে, পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 সালের আই থিঙ্ক 12ই এপ্রিল বা 26শে এপ্রিল মাসে হয়েছিল, আমার সঠিক এই মুহূর্তে তাহলে মনে পড়ছে না। 17ই মে ডেটটা বক্সারের যুদ্ধের সাথে রিলেটেড। ঠিক আছে, ওকে। 23শে জুন যেমন হচ্ছে পলাশির যুদ্ধের সাথে রিলেটেড। ঠিক আছে, আচ্ছা, তাহলে 1526 সালের আমাদের এপ্রিল মাসে হয়েছিল, আমার সম্ভবত 12ই এপ্রিল বা 26শে এপ্রিল, আমি একটু দেখে নাহলে পরে আমি পিন্ড কমেন্টে জানিয়ে দেবো। তো তারপরে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ছিল, তার আসল নাম। তারপরে হুমায়ুন আসলো, হুমায়ুন কথার অর্থ হচ্ছে আমাদের ভাগ্যবান, তো সবচেয়ে দুর্ভাগ্যবান ছিল সেই আবার আমাদের মুঘল রাজ্যে। তারপরে আসলো আমাদের হচ্ছে বাবর। এইবার বাবরের যে গুরুত্বপূর্ণ, বাবর বলছি কেন, আকবরের যে সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল তাদের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যদি আমি বলি, আকবরকে একটি ধর্ম চালু করেছিল, সেটার নাম কি ছিল? দ্বীন ইলাহি। মানে আমাদের যেমন হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্মের মতো নিজস্ব একটা ধর্ম চালু করেছিল, সেটা হলো আমাদের দ্বীন ইলাহি।
এই সময় আকবরের 9 জন রত্ন ছিল সভায়, যাদেরকে নবরত্ন বলা হয়। মানে সভাটাকে চালানোর জন্য আমার 9 জনকে নিয়োগ করেছিল। হ্যাঁ, তাদের মধ্যে যেগুলো ফেমাস নাম, সেই ফেমাস নামের অরিজিনাল নামটাও তোমাদের লাগবে পরীক্ষায়। যেমন আমি যদি বলি হচ্ছে বীরবল, বীরবল নামটা না সবার আগে মনে পড়ে, কেননা একমাত্র দিনিলাই কেউ গ্রহণই করেনি, 9 জনের মধ্যে এই একমাত্র বীরবলই গ্রহণ করেছিল। এর আসল নাম কি? এর আসল নাম হলো আমাদের মহেশ দাস। তারপরে হচ্ছে বীরবল তানসেন, তানসেনের আসল নাম কি? রামতনু পান্ডে। পান্ডে ড, হ্যাঁ, রামতনু পান্ডে। এরপরে ছিল টোডরমল। এই টোডরমল হলো এর ফাইন্যান্স মিনিস্টার, অর্থাৎ এর রাজস্ব মন্ত্রী ছিল, আকবরের রাজস্ব মন্ত্রী ছিল আমাদের টোডরমল। ঠিক আছে, ওকে। তো এই বিষয়গুলো কিন্তু আকবরের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ। এইবার একটা প্রশ্ন যেটা সবচেয়ে বেশি পিএসসির এক্সামগুলোতে আসে, ডাব্লিউবিতেও আসবে, এটা নিয়েও কোনো ভুল নেই। সতীদাহ প্রথা, সতীদাহ প্রথা কোন মুঘল সম্রাট রদ করেছিল? তাহলে সতীদাহ প্রথা যদি বলা হয় যে কোন মুঘল সম্রাট রদ করেছিল, সেটারও কিন্তু সঠিক উত্তর হবে আমার আকবর। আকবর একবার রদ করেছিল, আকবরের পরে গিয়ে আবারও ঔরঙ্গজেব সেটাকে রদ করেছিল। তাহলে সতীদাহ প্রথা রদ করেছিল আমাদেরকে আকবর। ঠিক আছে, এবার আমি আসবো মোহাম্মদ বিন তুগলকের বিষয়ে। মোহাম্মদ বিন তুগলকের সবার আগে দরকার মোহাম্মদ বিন তুগলকের আসল নাম কি? তো মোহাম্মদ বিন তুগলকের যদি আসল নাম বলি, তাহলে মোহাম্মদ বিন তুগলকের আসল নাম হলো আমাদের জুনা খা। জুনা খা, জুনা খা হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের আসল নাম। ভারতের ইতিহাসে আমাদের পাগল রাজা নামে পরিচিত, কারণও আছে, 3টা ভুলভাল বড় বড় সিদ্ধান্ত তিনি নিয়ে নিয়েছিলেন। ঠিক আছে, এবার আমাদের চলে আসবে, আচ্ছা আশা করি এটা হয়ে গেছে স্টুডেন্টস, এবার কেটে দিচ্ছি এটাকে। হ্যাঁ, এটাকে স্ক্রিনশট করে নিতে পারো, একবার স্ক্রিনশট করে নাও না হলে। আচ্ছা, এবার আমি আসবো পরবর্তী দুটো পার্টে, একটা হলো ইলতুৎমিশ, একটা আলাউদ্দিন খিলজি। স্টুডেন্টস, আমি যেগুলো এখন আলোচনা করছি আমি কিন্তু একটা ভিডিওতে একবারই আলোচনা করবো। হ্যাঁ, এরপরে আর মোহাম্মদ বিন তুগলক, ইলতুৎমিশ বা আলাউদ্দিন খিলজি আসলে আলোচনা করবো না, একবার করে ইচ্ছি, ওটাকে নোট করে নেবে, ওটাকে দেখে পরে ঠিকঠাক করে নেবে। ইলতুৎমিশ যে ছিল সুলতান দাস বংশের প্রতিষ্ঠাতা, যে আমাদের কুতুবউদ্দিন আইবক, তার জামাতা ছিল আমাদেরকে ইলতুৎমিশ। আচ্ছা, ইলতুৎমিশের যখন দাসবংশ প্রতিষ্ঠা হলো, যখন কুতুবউদ্দিন আইবক সেটাকে প্রতিষ্ঠা করলো, তখন তিনি কুতুব মিনার, আমাদের যেটা কুতুব মিনার রয়েছে সেটাকে বানানো শুরু করলো। কিন্তু সেই কুতুব মিনার কিন্তু আলটিমেটলি শেষ হয়নি। সেই কুতুব মিনারকে আমাদের ফাইনালাইজ করলো ইলতুৎমিশ। সেই কুতুব মিনারকে কিন্তু শেষ অবধি কমপ্লিট করানো হলো। এবারেও ইলতুৎমিশের সময় 40 চক্র, এটা ডাইরেক্ট প্রশ্নে হয়, কোন রাজার সভায় বা কোন রাজার রাজত্বে 40 চক্র ছিল, তার এটা যে সঠিক উত্তর হবে সেটা হলো আমাদের ইলতুৎমিশ। এবারেও আমাদের ইলতুৎমিশের সময় ইকতা প্রথা, ইকতা প্রথা কিন্তু চালু করা হয়েছিল। তাহলে ইকতা প্রথা কে চালু করেছিল যদি বলা হয়, তাহলে সঠিক উত্তর কি হবে আমাদের? ইলতুৎমিশ। এবং ইনি 2 ধরনের মুদ্রা তিনি শুরু করেছিলেন। তাহলে একটার নাম হলো আমাদের টঙ্কা, আর একটার নাম হলো জিতল। এই 2 ধরনের মুদ্রা কিন্তু তিনি শুরু করে চালু করেছিলেন তার সভায়। একটা হলো টঙ্কা, আর একটা হলো জিতল। 40 চক্রে শুরু করেছিলেন, ইকতা প্রথা শুরু করেছিলেন। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন রাজার আমলে চেঙ্গিস খা ভারত আক্রমণ করেছিল, সেটাও কিন্তু হবে আমাদের ইলতুৎমিশ। ইলতুৎমিশের সময় চেঙ্গিস খা ভারত আক্রমণ করেছিল। ঠিক আছে, তো একবার আমি সরে যাচ্ছি স্টুডেন্টস, একবার এটা স্ক্রিনশট করে নাও। আশা করি স্টুডেন্টস তোমাদের করা হয়ে গেছে, স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এর বাইরেও আমার আরও একটা কথা তোমাদের এখানে ফট করে মনে পড়লো ইলতুৎমিশের বিষয়ে। ইলতুৎমিশের সময় কিন্তু 3য় তরাইনের যুদ্ধ শুরু হয়েছিল 1216 সাল। তাজউদ্দিন ইলদিজ, এই কটা যথেষ্ট।
ইলতুৎমিশের সময় কিন্তু তরাইনের প্রথম যুদ্ধ মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহান প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ 1191 এবং 1192, আশা করি তোমরা প্রত্যেকেই জানো। তৃতীয় যে তরাইনের যুদ্ধ হয়েছিল সেটা হয়েছিল তাজউদ্দিন ইলদিজ আর হচ্ছে ইলতুৎমিশের মধ্যে, সেটা হয়েছিল আমাদের 1216 সালে। তো ইলতুৎমিশ থেকে এই কটা ইনফরমেশন 100% তোমাদের কমনের জন্য যথেষ্ট। এবার আসবো আমি আলাউদ্দিন খলজি সম্পর্কে। আলাউদ্দিন খলজির যে আসল নাম সেটা ছিল আমাদের গুরসাপ বা সাপ যেটাই বলো, গুরসাপ্প, ঠিক আছে। আচ্ছা, এইবার আলাউদ্দিন খলজি ফেমাস কিসের জন্য ছিল? আলাউদ্দিন খলজি আমি এখানে লিখে দিচ্ছি স্টুডেন্টস। আলাউদ্দিন খলজি মেনলি ফেমাস ছিল বাজার প্রথা নিয়ন্ত্রণের জন্য, বাজার প্রথা নিয়ন্ত্রণ এবং রেশনিং ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য তিনি কিন্তু ফেমাস ছিলেন। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে খলজি বংশ, ঠিক আছে। খলজি বংশের প্রতিষ্ঠাতার নাম কি? খলজি বংশের প্রতিষ্ঠাতার নাম হলো আমাদের জালালউদ্দিন খলজি, যিনি ছিলেন এই আলাউদ্দিন খলজির পিতা। তার ছেলে আলাউদ্দিন খলজি খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট, যার আসল নাম ছিল গুরসাপ্পা, যে বাজার ব্যবস্থা এবং রেশনিং ব্যবস্থার জনক। যে শুরু করেছিল প্রথম, সেটা করেছিল আমাদের আলাউদ্দিন খলজি, ঠিক আছে। এর বাইরেও যদি খলজি বংশ যখন আমরা আলোচনা করব, এর উপরেও আরও 3-4টা প্রশ্ন থাকবে, এক ভিডিওতে তো করা সম্ভব নয়, আমি ধীরে ধীরে গোটাটা কমপ্লিট করে দেবো, ঠিক আছে। তো এই অবধি থাক, ঠিক আছে। নেক্সট প্রশ্নে এগিয়ে যাই, পরবর্তী প্রশ্নগুলোতেও আরও আলোচনার বিষয় রয়েছে। এবার আসলো আমাদের শিলালিপিগুলো, যে লিপিগুলো আমাদের মানে এই সময়কার গুরুত্বপূর্ণ। গঞ্জাম লিপিতে কোন রাজার কীর্তি কাহিনী বর্ণনা আছে? কলিঙ্গরাজ খালবেল, সমুদ্রগুপ্ত, শশাঙ্ক না রুদ্রদমন? আচ্ছা, প্রথমেই বলে রাখি, রুদ্রদমন এবং কলিঙ্গরাজ খারবেল এই দুজনেই কিন্তু কলিঙ্গ বংশের রাজা ছিল। সমুদ্রগুপ্ত খুবই ইম্পর্টেন্ট, যেটা নিয়ে আমি কেবলই অলরেডি এর আগের প্রশ্নেই সম্পূর্ণটা আলোচনা করে আমি দিলাম। এবার আসলো গঞ্জাম লিপি। এই গঞ্জাম লিপিতে কোন রাজার কীর্তি বর্ণনা আছে? সেটা হলো শশাঙ্কের। শশাঙ্ক সম্পর্কে যদি বলতে চাই, মাৎস্যার ন্যায় যদি বলি, মাৎস্যার ন্যায় কার সময় শুরু হয়েছিল? সেটা হয়েছিল আমাদের শশাঙ্কের সময়। এবং ইনি কোথাকার অধিপতি ছিলেন? গৌড়, মালদা জেলার গৌড়রাজ শশাঙ্ক, ঠিক আছে। বাংলার গৌড়, তার রাজা ছিল হচ্ছে শশাঙ্ক এবং তার রাজধানীও ছিল হচ্ছে আমাদের গৌড়, ক্লিয়ার। এবং তার সময়ে কিন্তু ওই গঞ্জাম শিলালিপিটা রচনা এবং তার সম্পর্কে সেই কৃতিত্বগুলো সেখানে বর্ণিত রয়েছে। ওকে, এখানে আর কিছু আলোচনা নাই, নেক্সট এগিয়ে যাচ্ছি আমি। 47 নম্বর প্রশ্ন, ত্রিপিটকে পিটক কথার অর্থ কি? একটু আগেই বললাম, দ্বিতীয় প্রশ্নেই প্রশ্নের উত্তর দিলাম। পিটক কথার অর্থ কি? গ্রন্থ, সত্য, সিদ্ধান্ত না ঝুড়ি? তো রাইট অ্যান্সার হবে হচ্ছে ঝুড়ি। ঝুড়ি হবে আমার এখানকার সঠিক উত্তর। পিটক কথার অর্থ হলো আমাদের ঝুড়ি, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের ছিলেন? তো সবার আগে না, এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট যদি আমি বলি যে সন্ধ্যাকর নন্দী যে লেখাটা লিখেছিল সেই লেখটার নাম কি? তো সন্ধ্যাকর নন্দী যে লেখটা ছিল তার নাম কি? আমাদের রামচরিত লিখেছিল হচ্ছে সন্ধ্যাকর নন্দী। এবং এইরকমই আরেকটা নাম কি আমাদের কালকেই বলেছিলাম, মানে এর আগের দিনের ক্লাসে, রামচরিত মানস কে লিখেছিল? তুলসীদাস। রামচরিত মানস লিখেছিল আমাদের তুলসীদাস। এইবার প্রশ্ন হচ্ছে সন্ধ্যাকর নন্দী কোন বংশের ছিল? পাল বংশ, সেন বংশ, রাষ্ট্রকূট বংশ না প্রতিহার বংশ? তো এই 48 নম্বর প্রশ্নের আমাদের সঠিক উত্তর কি হবে? যে সন্ধ্যাকর নন্দী, সবার আগে পাল তো পরের বিষয়ে গেল, আমি গোটাটা বলে দেবো। পাল বংশের রাজা ছিল এবং তিনি কার সভাকবি ছিল যদি প্রশ্ন আসে যে কোন পাল রাজার সভাকবি ছিল, সেটাও ছিল আমাদের রামপালের সভাকবি ছিল হচ্ছে সন্ধ্যাকর নন্দী। এই রামপালের উপরেই ভিত্তি করে রামচরিত গ্রন্থটা রচনা করেছিল আমাদের হচ্ছে সন্ধ্যাকর নন্দী। ক্লিয়ার করতে পারলাম আশা করি। আমরা একটু আগে যখন ধর্মপাল আলোচনা করলাম তখন কিন্তু বলে দিয়েছিলাম দেবপাল আর রামপালটা এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু লাগবে, ঠিক আছে। এই বংশের শুরু কে করেছিল একটু আগেই বললাম, গোপাল। এবার আসবো আমরা সেন বংশে।
সেন বংশের সূচনা আমাদের বিজয় সেনের হাত দিয়ে হয় এবং তার শেষ রাজা যে ছিল, তার শেষ রাজা ছিল আমাদেরকে লক্ষণ সেন। লক্ষণ সেনের সময় আমাদের বল্লাল সেন, তার আগে ছিল লক্ষণ সেন। বল্লাল সেন দানসাগর এবং অদ্ভুত সাগর দুটো গ্রন্থ রচনা করেছিল। তার মধ্যে লক্ষণ সেনের যে বল্লাল সেনের যে অদ্ভুত সাগরটা, এই অদ্ভুত সাগর কিন্তু বল্লাল সেন কমপ্লিটই করতে পারেনি শেষ পর্যন্ত, তার আগেই মারা যায়। তো সেটাকে গিয়ে কমপ্লিট করিয়েছিল হচ্ছে লক্ষণ সেন। এই লক্ষণ সেনের যদি রাজধানী আমরা বলি সেটা ছিল লক্ষণাবতী। লক্ষণ সেনের দুজন সভাকবি ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা ছিল জয়দেব আর একটা ছিল ধৈ। ধৈ রচনা করেছিল পবনদূত, আর জয়দেব রচনা আমাদের করেছিল হচ্ছে গীত গোবিন্দ। ঠিক আছে, এই দুইজন কোন সবার সভাকবি ছিল এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক কথায় জয়দেব কোন সবার সভাকবি ছিল আর ধৈ কোন সবার সভায় ছিল সেটা। আচ্ছা, লক্ষণ সেনের যে প্রধানমন্ত্রী ছিল তার নাম ছিল হলায়ুদ। এই আমাদের যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেন বংশ থেকে এসে থাকে এর মধ্যেই কিন্তু সম্পূর্ণটা ঘোরাফেরা করে। তো সম্পূর্ণটা আমি এখানে তুলে আর ধরলাম না, ঠিক আছে, আমি ছোট্ট করে একটু লিখে দেবো খালি সেই সকল ইনফরমেশনগুলো। তাহলে আমাদের বিজয় সেনের ছোট্ট করে লিখে দিচ্ছি, তোমরা এখানে ফটাফট নোট করে নেবে। বিজয় সেনের হাত ধরে এটা সূচনা হলো। এবার আসলো আমাদের বল্লাল সেন, দানসাগর, আর কি অদ্ভুত সাগর। এটাকে এই অদ্ভুত সাগরকে শেষ করতে পারেনি, শেষ করলো কে? লক্ষণ সেন, যার রাজধানী ছিল লক্ষণাবতী। এর সহকবি ছিল জয়দেব, আরেকজন সভাকবি ছিল ধৈ। জয়দেবের ছিল হচ্ছে গীত গোবিন্দম, এই নামটা কেন জানি বারবার ভুলে যাচ্ছি। গীত গোবিন্দম। আর ধৈ যে লিখেছিল সেটা হচ্ছে পবনদূত। ওকে, এগুলো তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। এবার আসলো আমাদের রাষ্ট্রকূট বংশ। রাষ্ট্রকূট বংশ তোমাদের প্রতিহার বংশ, তোমরা এগুলো খুব ভালো করে জানো, আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছিলাম যে ত্রিশক্তি সংগ্রাম। ওই ত্রিশক্তি সংগ্রাম রিলেটেড এই ইনফরমেশনগুলো আমরা রাষ্ট্রকূট এবং প্রতিহার থেকে পাবো। তো এইটা আমি আপাতত স্কিপ করবো এখানে, কারণ অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, মাত্র এখন অবধি 5টা বা 6টাই কোশ্চেন হয়েছে। আমি নেক্সট কোনো প্রশ্নে এখানে যখন আসবে অপশানগুলো সেটা নিয়ে আমরা আবারও আলোচনায় আসবো। তো আপাতত মোটামুটিভাবে যেগুলো যেগুলো আমাদের ইম্পর্টেন্ট মনে হলো সেগুলো আমি এমনিতেই সবটা আলোচনা কিন্তু এখানে আমরা করে দিয়েছি, ঠিক আছে। এখানে আর কিছু আমি বাদ মনে হচ্ছে না, কিছু আছে একবার তো ক্রস চেক করি না, এখানে আর কিছু বাদ নেই। এটা ইনফরমেশন ছিল, ইনফরমেশনটা এখন দিচ্ছি না, পরে প্রশ্নে আমি দিচ্ছি। সিইউ কি, একটু আগেই বললাম, সিইউ কি কে রচনা করেছিল? হিউয়েন-সাং, ফাইয়েন, তোমাদের আইস্যাং না মেগাস্থেনিস। তো হিউয়েন-সাং রচনা করেছিল হচ্ছে কে? সিইউ কি। একটু আগে বললাম ফাইয়েন কি করেছিল? ফুও কি। হিউয়েন-সাং কার আমলে হয়েছিল? হর্ষবর্ধনের আমলে হয়েছিল। ফাইয়েন কার আমলে হয়েছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে হয়েছিল। মেগাস্থেনিস কি রচনা করেছিল? ইন্ডিকা। ইন্ডিকা গ্রন্থ মেগাস্থেনিস কার আমলে হয়েছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে হয়েছিল। এবং ওই সময় চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকাল সম্পর্কে সম্পূর্ণটা না, মোটামুটি ইনফরমেশন পাওয়া যায় হচ্ছে আমাদের ইন্ডিকা গ্রন্থ থেকে। সব থেকে বেশি আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে আমরা আলোচনা পেয়ে থাকি কৌটিল্যের লেখা অর্থশাস্ত্রে, ঠিক আছে। তো এর সঠিক উত্তর হবে আমাদের হিউয়েন-সাং। ওকে, বাকিগুলো সবাই বলে দিয়েছি এর আগের কোশ্চেনে আমরা। পরবর্তী প্রশ্ন কি আছে? সরি, রাজতরঙ্গিনী গ্রন্থে কোন অঞ্চলের ইতিহাস বর্ণিত আছে? কালকে এটা নিয়ে বলে দিয়েছিলাম, বাংলা, আসাম, রাজস্থান না কাশ্মীর। তো রাজতরঙ্গিনী কার লেখা? কালকে বলেছিলাম কলহন, মানে কাল বলতে আগের দিন আমরা বলেছিলাম কলহন রচনা করেছিল রাজতরঙ্গিনী, যেখানে আমরা কাশ্মীরের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পাই। ওকে, পরবর্তী প্রশ্নটা দেখে নিই কি আছে। গুণরাজ খা উপাধি কে গ্রহণ করেছিল? জয়দেব, মালাধর বসু, সন্ধ্যাকর নন্দী না বিপ্রদাস পিপলাই? তো গুণরাজ খা উপাধি ধারণ করেছিল হচ্ছে আমাদের মালাধর বসু। আচ্ছা, জয়দেবের আমরা কেবলই আলোচনা করে দিলাম কি? গীত গোবিন্দম। জয়দেব কি রচনা করেছিল? গীত গোবিন্দম, যিনি কিন্তু আমাদের লক্ষণ সেনের সভাকবি ছিল। সন্ধ্যাকর নন্দী কেবলই বলে দিলাম রামচরিত তিনি রচনা করেছিলেন। আর গুণরাজ খা উপাধি কি গ্রহণ করেছিল? মালাধর বসু। এটা কি কোনোভাবে ইম্পর্টেন্ট না, এটা দরকার নেই। পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে? বলেছে সত্যমেবে জয়তি গ্রন্থটা, এটা না পরীক্ষা তোমরা ডাব্লিউবি বা কেবি না একটাতে পাবেই, তোমরা মোটামুটিভাবে 100% শিওর থাকো।
এটা পাওয়ার একটা বিরাট সম্ভাবনা রয়েছে। এবার যাই হোক, সত্যমেব জয়তে কোথায় কোথায় উল্লেখ আছে? বুদ্ধচরিত, অর্থশাস্ত্র, মুন্ডক উপনিষদ না মহাভারত? তো সত্যমেব জয়তে কথাটা উল্লেখ রয়েছে আমাদের মুন্ডক উপনিষদে। বুদ্ধচরিত কে রচনা করেছিল? বুদ্ধচরিত রচনা কে করেছিল? সেটা করেছিল অশ্বঘোষ। অশ্বঘোষ রচনা করেছিল বুদ্ধচরিত, যেখানে আমাদের বুদ্ধদেব সম্পর্কে আমরা জানতে পারি। ঠিক আছে। অর্থশাস্ত্র কে রচনা করেছিল? আমরা একটু আগের কোশ্চেনে আমরা বলে দিলাম কৌটিল্য বা চাণক্য। মুন্ডক উপনিষদ আমাদের উপনিষদেরই একটা পার্ট, তো সেখানে আমাদের সত্যমেব জয়তে যে কথাটা সেটা কিন্তু আমরা পেয়ে থাকি। মহাভারত সম্পর্কে তোমরা মোটামুটি সকলেই জানো, যেটা নিয়ে আগের দিনই আমাদের আলোচনা হয়ে গেছে। ওকে, দেখে নিই, তোমরা ক্রস চেক করে নিই যে এখানে আর কিছু কি বাদ গেছে আমাদের। আই থিঙ্ক না, এখান থেকে আর কিছু বাদ নেই, এই কটা ইনফরমেশন আমাদের এখানে এর মধ্যে রয়েছে। ঠিক আছে, নেক্সট আমাদের কি রয়েছে? নেক্সট একবার দেখে নাও। বেদ শব্দের অর্থ কি? এটা ছোট থেকে আমরা পড়ে এসেছি, তাই না? জ্ঞান, সত্য, ধর্ম না অপরিবর্তনশীল। তো আমাদের বেদের অপর নাম কি? প্রত্যেকেই জানো যে বেদের অপর নাম হলো শ্রুতি, এবং বেদ শব্দের যে অর্থ, বেদ শব্দের অর্থ হলো আমাদের হচ্ছে জ্ঞান। অর্থাৎ অপশন এ হলো তোমার এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ হলো তোমার এখানকার সঠিক উত্তর। ক্লিয়ার? এখানে আর কিছু ইনফরমেশন রিলেট করা নেই। পরবর্তী প্রশ্নটা কি আছে স্টুডেন্টস, একবার দেখে নাও। শ্রীকৃষ্ণ বিজয় কাব্য কে রচনা করে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সন্ধ্যাকর নন্দী, মালাধর বসু, বিদ্যাপতি না জয়দেব? তো তোমাদের আমি দেখো অলরেডি সন্ধ্যাকর নন্দী সম্পর্কে বলে দিয়েছি, আর জয়দেব সম্পর্কে কিন্তু আমি বলে দিয়েছি। তো এই দুটো নিয়ে আমি আর কোনোভাবে ডিসকাশনে আসবো না। এবার আসলে আমাদের শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটা আমাদের কে রচনা করেছে? আচ্ছা, বিদ্যাপতি সম্পর্কে আশা করি তোমরা অনেকেই জানো না, তাই না? বিদ্যাপতি যে রচনা করেছিল কি? বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী রচনা করেছিল আমাদের বিদ্যাপতি। ঠিক আছে, মৈথিলী কাব্য যেগুলোকে বলা হয়, মৈথিলী কাব্য, বৈষ্ণব পদাবলী রচনা করেছিল হচ্ছে বিদ্যাপতি। আর শ্রীকৃষ্ণ বিজয় কাব্য যেটা রচনা করেছিল সেটা করেছিল আমাদের গুণরাজ খাঁ, সেটা হলো আমাদের মালাধর বসু। তাহলে 54 নম্বর যে প্রশ্ন, তার সঠিক উত্তর হবে যে গুণরাজ খাঁ বা মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা করেছিলেন। এই বাকি দুটো ইনফরমেশন আমি দিচ্ছি না, অলরেডি আমি সেটা ইনফরমেশন প্রোভাইড করে দিয়েছি আগের প্রশ্নগুলোতে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি রয়েছে? কালিদাস কোন গুপ্ত যুগের মানে গুপ্ত রাজার সমসাময়িক ছিলেন? তো কালিদাস প্রথম কুমারগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত না সমুদ্রগুপ্ত? আমি অলরেডি কুমারগুপ্ত সম্পর্কে বলে দিয়েছিলাম এর আগের মানে কোশ্চেনে, যে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন কুমারগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত সম্পর্কে কিন্তু আমরা মানে যতটা সম্ভব কিন্তু আমরা করে দিয়েছি, ইনফরমেশন এখানে কিন্তু দিয়ে দিয়েছি। আচ্ছা, দ্বিতীয় চন্দ্রগুপ্তটা দেওয়া হয়নি আই থিঙ্ক, না? হ্যাঁ, দ্বিতীয় চন্দ্রগুপ্তটা দেওয়া হয়নি, সমুদ্রগুপ্ত তো বলেই দিলাম। হ্যাঁ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত দেওয়া হয়নি। আচ্ছা, দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকারী উপাধি ধারণ করেছিলেন। শকদের তিনি পরাজিত করেছিলেন, বা শকদের পরাজিত করবার পর দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা শকারী উপাধি ধারণ করেছিলেন। এর পাশাপাশি তিনি বিক্রমাদিত্য উপাধিও তিনি গ্রহণ করেছিলেন। ক্লিয়ার? তাহলে শকারী উপাধি ধারণ করেছিলেন, বিক্রমাদিত্য তিনি উপাধিও তিনি কিন্তু ধারণ করেছিলেন। আর প্রথম চন্দ্রগুপ্ত যদি বলি, হ্যাঁ উঠে গেল প্রথম চন্দ্রগুপ্ত যদি বলি, তিনি মহারাজাধিরাজ তিনি উপাধি গ্রহণ করেছিলেন। হ্যাঁ স্টুডেন্টস, সবাই উত্তরগুলো ঠিকঠাক করে দাও। হ্যাঁ, উত্তরগুলো সবাই ঠিকঠাক করে প্রোভাইড করো। প্রথম চন্দ্রগুপ্ত মহারাজাধিরাজ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকারী বা বিক্রমাদিত্য, সমুদ্রগুপ্ত তো আমরা বলেই দিলাম, প্রথম কুমারগুপ্ত বলে দিয়েছি। এবার আমরা উত্তরে আসব যে 55 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কালিদাস কোন সময়ের সমসাময়িক ছিলেন? তিনি ছিলেন প্রথম চন্দ্রগুপ্তের সমসাময়িক, অর্থাৎ অপশন বি হবে তোমার এখানকার রাইট অ্যান্সার। এর থেকেও বেশি ইম্পর্টেন্ট কিন্তু স্টুডেন্টস এগুলো, হ্যাঁ এগুলো কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট। কালিদাস কি লিখেছিল? মেঘদূতম আর হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম এবং মেঘদূতম, এই দুটো কিন্তু কালিদাসের রচনা, এবং এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের আগামী পরীক্ষাগুলোর জন্য। আচ্ছা, পরবর্তী প্রশ্নে কি যাই? পঞ্চসিদ্ধান্তিকা কে রচনা করেছিল? আর্যভট্ট, নাগার্জুন, বরাহমিহির না দণ্ডী? আর্যভট্ট, নাগার্জুন, বরাহমিহির না দণ্ডী? এই হচ্ছে আমাদের এখনকার প্রশ্ন।
তাহলে তোমার 5 সেকেন্ড সময় দিচ্ছি স্টুডেন্টস, এটা ইয়ে করো, বলো এটা সঠিক উত্তর কী হবে। আমি এক করে একটু এগিয়ে যাই, হ্যাঁ। আচ্ছা, আগে উত্তরে আসি, এটা না হলে দেখো, পঞ্চসিদ্ধান্তিকা রচনা করেছিল বরাহমিহির, হ্যাঁ। তিনি তার পাশেই বৃহৎ সংহিতা গ্রন্থটা রচনা করেছিল হচ্ছে বরাহমিহির। আর্যভট্ট যিনি ম্যাথামেটিশিয়ান ছিলেন, জিরোর ইনভেনশন তিনি করেছিলেন। আচ্ছা, দণ্ডির যদি বলা হয়, দণ্ডি লিখেছিল দশকুমার চরিত। এই দশকুমার চরিত রচনা করেছিল হচ্ছে আমাদের দণ্ডি। ওকে, আচ্ছা, এবারও নাগার্জুন যদি বলি, নাগার্জুন তো আমাদের হচ্ছে সেরকম কোনো ইনফরমেশন নেই। নাগার্জুনের যদি বলি একজন কি, শুধু এইটুকুই বলতে পারবো যে ইনি একজন বৌদ্ধ সাহিত্যিক ছিলেন, বৌদ্ধ সাহিত্যিক কেন বলছি, দার্শনিক ছিলেন উনি, বৌদ্ধ দার্শনিক ছিলেন উনি, হ্যাঁ। নাগার্জুন ছিল বৌদ্ধ দার্শনিক। বরাহমিহির বৃহৎ সংহিতা, পঞ্চসিদ্ধান্তিকা এগুলো রচনা করে দণ্ডি করেছিল আমাদের হচ্ছে দশকুমার চরিত। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, আর্যভট্ট কোন সময়ের ছিল? তিনি ছিলেন গুপ্ত যুগের। আর্যভট্ট, বরাহমিহির এগুলো সবাই এই দুজনেই কিন্তু ছিল আমাদের হচ্ছে গুপ্ত যুগে। এটাও কিন্তু একটা পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আর্যভট্ট কোন সময় ছিল, সেটা ছিল আমাদের গুপ্ত যুগে তিনি ছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি আছে, ভারতে রূপার মুদ্রার প্রচলন কে করেছিল? তো ভারতের রূপার মুদ্রা প্রচলন সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত। অলরেডি সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত তিনটেই আমি একদম ফুল ডিটেলস আলোচনা করে দিয়েছি। একটাই বাকি আছে স্কন্দগুপ্ত। একটাই প্রশ্ন আছে স্টুডেন্টস, হুন আক্রমণ কে প্রতিরোধ করেছিল, বা হুন আক্রমণ প্রতিরোধ করার জন্য কাকে ভারতের রক্ষাকারী বলা হয়? কেন উনি যদি না রোধ করতেন তাহলে ভারত আজকে আর ভারত থাকতো না। তো ভারতের রক্ষাকারী কাকে বলা হয়? তো ভারতের রক্ষাকারী বলা হয় আমাদের স্কন্দগুপ্তকে। বাকি তিনটাই আমি এর আগের যে প্রশ্নগুলো ছিল সেখানে একদম সলিডভাবে আলোচনা করে দিয়েছি। ওকে, তো 57 নম্বর যে প্রশ্ন, 57 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? রূপার মুদ্রা, দ্বিতীয় চন্দ্রগুপ্ত হবে আমার হেনকার সঠিক উত্তর। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাচ্ছি। বলেছে হর্ষবর্ধনকে সকল উত্তরনাথপথ রূপে উল্লেখ করা হয়েছে কোথায়? তো স্বাভাবিকভাবে তার যে শিলালিপি থাকবে সেখানেই উল্লেখ থাকবে। আচ্ছা, কুমারপাল চরিত বলে কোনো কিছু নেই। আইহোল প্রশস্তি কার রচনা আছে? দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী, যিনি তার সভাকবি ছিল রবি কীর্তি লিখেছিল আইহোল প্রশস্তি, যেখানে আমরা দ্বিতীয় পুলকেশী সম্পর্কে জানতে পাই। এবং দ্বিতীয় পুলকেশীর রাজধানী কোথায় ছিল? চালুক্যরা ছিলেন দ্বিতীয় পুলকেশী, তার রাজধানী ছিল বাদামি, অলরেডি বলে দিয়েছি। নাসিক প্রশস্তি আমি আর ঘাঁটবো না, প্রথম প্রশ্নই ছিল নাসিক প্রশস্তি কার ছিল? গৌতমীপুত্র সাতকর্ণী, সাতবাহন বংশের রাজা, পৈঠান ছিল তার রাজধানী। আর গঞ্জাম শিলালিপিতে আমরা হর্ষবর্ধন সম্পর্কে আমরা জানতে পারি, যেখানে আমাদের তোমার হর্ষবর্ধনকে সকল উত্তরনাথপথ বলা হয়ে থাকে। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাচ্ছি। নেক্সট কোশ্চেন কি আছে দেখে নাও এক নজরে। রবি কীর্তি কোন রাজার সভাকবি ছিলেন? এক সেকেন্ড আগে আমি তোমাদের বললাম, তাই না? দ্বিতীয় পুলকেশীর সভাপতি ছিলেন। আমাদের সমুদ্রগুপ্ত, হর্ষবর্ধন আর শশাঙ্ক সম্পর্কে আগে আমরা আলোচনা অলরেডি করে দিয়েছি। দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিল হচ্ছে রবি কীর্তি, যিনি আইহোল প্রশস্তি রচনা করেছিলেন। ঠিক আছে, একদিনের স্টুডেন্টস কিন্তু আমি একবারই আলোচনা করবো, হ্যাঁ, বারবার করবো না, নোটগুলো করে নেবে, পড়ে নেবে। প্রিন্স অফ পিলগ্রিমস কাকে বলা হয়? হিউয়েনসাং, ফাইয়েন, মেগাস্থেনিস না প্লুটাক? তো তোমাদের পরীক্ষার জন্য প্লুটাক একটুকু ইম্পর্টেন্ট না, তিনটেই আমি অলরেডি একদম ডিটেলসে আলোচনা করে দিয়েছি। তো প্রিন্স অফ পিলগ্রিমস মানে পর্যটকের পর্যটক, যদি বাংলায় বলি পর্যটকদের পর্যটক, মানে সব বাবার বাবা, হ্যাঁ, মানে সবার বাবা, মানে পর্যটকদের পর্যটক, মানে একটা বেশ বড় একটা উপাধি বলা হয় হিউয়েনসাংকে। অপশন এ, হিউয়েনসাংকে প্রিন্স অফ পিলগ্রিমস বলা হয়ে থাকে। ঠিক আছে, কারণ তিনি সব থেকে মানে ঐতিহাসিকদের মধ্যে তার ইনফরমেশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি হেড ছিল আর কি। ফাইয়েন কার আমলে ভারতে এসেছিলেন? একটু আগে আমরা বললাম স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, সব আমি আলোচনা এখানে করে দিয়েছি। এর মধ্যে ফাইয়েন এসেছিল ভারতের দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, তিনি ভারতবর্ষে এসেছিলেন। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে দেখে নাও। কোন বেদে তন্ত্রবিদ্যা, মারণ উচ্চারণ, ডাইনিবিদ্যা, দেখো দ্বিতীয় বা তৃতীয় কোশ্চেনে আমি এটা আলোচনা করে দিয়েছিলাম। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, যেহেতু 4টা বেদই আছে 4টা বেদই এবার আলোচনা করব। ঋগ্বেদে আমরা যে মন্ত্রগুলো উচ্চারণ করা হতো সেই মন্ত্রগুলোর স্তোত্র আমরা পেয়ে থাকি।
মন্ত্রগুলো শ্রোত্য বা যে মানে মন্ত্রগুলো আর কি লেখা হয় না, যে মন্ত্রগুলো আমরা উচ্চারণ করবো সেই মন্ত্রগুলো। সাম কথার অর্থ সমন, সমন কথার অর্থ হচ্ছে গান। সমস্ত গান, যত ধরনের গান যেগুলো আমাদের মন্ত্র পড়ার জন্য সময় বা আমাদের ধ্যানের সময় বা আমাদের মানে ধর্ম রিলেটেড যে সকল গানগুলো, সেটা সামবেদে ইয়ে রয়েছে, নিহিত রয়েছে। অথর্ববেদ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তন্ত্রবিদ্যা, মারণ উচ্চারণ, ডাইনিবিদ্যা এগুলো সব আমরা পেয়ে থাকি অথর্ববেদে। এবার আমাদের রজুর্বেদ হচ্ছে, রজুর্বেদেও যে আমাদের যে নিয়মগুলো, তাই কি না, নিয়ম যেগুলো আছে সেই নিয়মগুলো ওখানে নিহিত আছে। নিয়ম মানে কি, কিভাবে তপস্যা করা উচিত, কি কি জিনিসপত্র লাগবে, কোন কোন বিষয়গুলো প্রয়োজন, কি কি প্রসেসে হতে পারে, এই প্রসেসেসগুলো ছিল আমাদের হচ্ছে ঋজুর্বেদে। তো এই আমাদের 4টা বেদ, তার মধ্যে সবচেয়ে প্রাচীন বেদ আমাদের হচ্ছে ঋগ্বেদ। তো এই 4টা বেদ সম্পর্কে আমি একদম ডিটেলস তোমাদের আশা করি আলোচনা করে দিয়েছি। এবং আমাদের যে যদি ধরা হয় না, আমাদের যে গান, এই গানের শুরু হয়েছিল আমাদের এই সামবেদ থেকে। সমস্ত গানের শুরুবার্তাই এই সামবেদ থেকেই আমাদের হয়েছিল। ওকে, তো আশা করি 4টাই জিনিস আমি এখানে ক্লিয়ার করে দিতে পেরেছি। পরবর্তী প্রশ্ন, ঋগ্বেদে মোট কয়টি স্তোত্র রয়েছে? এর আগের দিন প্রথম ক্লাসে আমি আলোচনা করে দিয়েছিলাম 731, 1028, 1549 না 1025, তো সঠিক উত্তর হবে 1028টি। ঋগ্বেদে মোট স্তোত্র রয়েছে আমাদের হচ্ছে 1028টি। ঠিক আছে, 64 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে মোট কতগুলি মণ্ডলে বিভক্ত? 4, 8, 10 না 12? তো ঋগ্বেদ আমাদের হচ্ছে মোট 10টি মণ্ডলে বিভক্ত। ঠিক আছে, মোট আমাদের কয়টি মণ্ডলে বিভক্ত? আমাদের মোট 10টি মণ্ডলে বিভক্ত। ঠিক আছে স্টুডেন্টস, দেখতে না পেলে কিন্তু বলবে, হ্যাঁ, কোনো কারণে প্রবলেম হলে বলবে, না হলে আমি বুঝতে পারবো না, বলে নেবে একবার যদি কোনো প্রবলেম হয়। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? একই প্রশ্ন এবার ঘুরায় ফেরায়, আরেকটু সব রিপিটেড কোশ্চেন, চাকরি পরীক্ষার বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্নগুলো আমি সব তুলে ধরেছি। তো আমাদের কোন সময় ছিল? হর্ষবর্ধন, স্কন্দগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং চন্দ্রগুপ্ত মৌর্য, তিনটেই আমার আলোচনা করা একদম শেষ। ঠিক আছে, এখানে আর আলোচনার কোনো কিছু আর বাকি নেই, সব আমি এখানে আলোচনা অলরেডি করে দিয়েছি, 3টে 4টেই আলোচনা করে দিয়েছি আমি। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে দেখে নাও। বলেছে হর্ষচরিতের রচয়িতাকে, আমরা একটু আগেই বললাম হর্ষচরিতের রচয়িতাকে। আচ্ছা, হর্ষচরিত কার সম্পর্কে, আমার বলাটা জাস্ট কিন্তু মনে হয় 5 সেকেন্ডও হয়েছে কিনা, সরি 5 মিনিটও হয়েছে কিনা। হর্ষচরিতে আমরা কার উল্লেখ পাই? হর্ষবর্ধনের উল্লেখ পাই, তাই না? হর্ষবর্ধনের আমরা উল্লেখ পাই। আচ্ছা, আজকের প্রথম প্রশ্ন, হয়তো আগে প্রশ্ন দিয়েছি কিনা খেয়াল নেই, হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? এটা ইম্পর্টেন্ট, সব আমি বললে হবে না, আমি নিজেরাও একটু করবো। হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল এটা আমাকে জানাবে। আচ্ছা, বিহল্লন কি করেছিল? বিক্রমাদেব চরিত, আমরা লিখে দিয়েছিলাম ওটা, বিক্রমাদেব চরিতের রচনা কে করেছিল? বিহল্লন। ঠিক আছে, হরিসেন হচ্ছে হর্ষচরিতের রচয়িতা। হর্ষচরিতের আমাদের যে রচয়িতাকে বলা হয়, তাহলে হচ্ছে আমাদের তোমার হলো ওহো সরি আমি একটু উল্টা বলে ফেললাম হয়তো। তোমার হচ্ছে হরিসেন তো সমুদ্রগুপ্তের সভাকবি ছিল, হর্ষবর্ধনের সব বানভট্ট, আমি সরি এটা না, এটা মিস্টেক হয়ে গেল, এটা বাদ দেবে। তোমার হচ্ছে হরিসেন ছিল সমুদ্রগুপ্তের সভাকবি, তাই কি না? হরিসেন ছিল সমুদ্রগুপ্তের সভাকবি। আর হর্ষচরিতে হর্ষবর্ধন সম্পর্কিত সমস্ত তথ্য আমরা পেয়ে থাকি, যার রচয়িতা ছিল আমাদের হচ্ছে বানভট্ট। বানভট্ট কি রচনা করেছিল? হর্ষচরিত। আর এই বানভট্ট ছিল হচ্ছে আমাদের এই হর্ষবর্ধনের সভাকবি। ঠিক আছে, শুধুমাত্র হর্ষচরিতে রচনা করেনি, তিনি কাদম্বরী নামক গ্রন্থটিরও রচনা কিন্তু তিনি করেছিলেন। ঠিক আছে, ওকে। তো আশা করি আমি এখানে সম্পূর্ণ বিষয়গুলো ক্লিয়ার করাতে পেরেছি। ক্লিয়ার? আচ্ছা, এখানে আর কোনো না, এখানে আপাতত নেই। আচ্ছা, হর্ষবর্ধন 3টে কিন্তু রচনা লিখেছিলেন, তাই কি না? আমরা একটু আগে বলে দিলাম, যেটা হচ্ছে নাগানন্দ, রত্নাবলী এবং প্রিয়দর্শিকা, সেটা হর্ষবর্ধনের রচনা। জয় সিং সম্পর্কে তোমাদের এখন দরকার নেই, হ্যাঁ, জয় সিংকে টানলে আমাদের আরও ইনফরমেশন চলে আসবে এখানে বাইরের, যেটা চ্যাপ্টার ওয়াইজ এগোনোটাই ভালো, নাহলে অন্য চ্যাপ্টারে আমরা ঢুকে পড়বো। তো এই হচ্ছে যা ইম্পর্টেন্ট এখানকার তথ্য, তা আমি এখানে গোটাটা কমপ্লিট আশা করি করে দিতে পেরেছি। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে? 67 নম্বর প্রশ্ন, প্রধান হিন্দু পুরাণের সংখ্যা কত? প্রধান হিন্দু পুরাণের সংখ্যা 12, 18, 16 না 22টি? তো প্রধান আমাদের যে হিন্দু যে পুরাণ, তার যে মোট সংখ্যা সেটা হলো আমাদের হচ্ছে 18টি। ঠিক আছে, 18টি হবে আমার এখানকার হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? আর এখানে কোনো ডিটেলসে আলোচনার কোনো কিছু নেই, মোট 18টা আমাদের পুরাণ রয়েছে, প্রধান পুরাণ, এটাই আমাদের জানার ছিল।
দ্বাদশ অঙ্গ প্রচারিত ধর্মমত বর্ণিত আছে। সবার মনে হয় দ্বাদশ অঙ্গ কিন্তু জৈনদের ধর্ম। হ্যাঁ, দ্বাদশ অঙ্গ যেটা, দ্বাদশ অঙ্গ হচ্ছে আমাদের জৈনদের ধর্ম। আচ্ছা, দ্বাদশ অঙ্গ হলো আমাদের জৈনদের ধর্মগ্রন্থ। জৈনদের ধর্মগ্রন্থ হচ্ছে, প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে দ্বাদশ অঙ্গ। ক্লিয়ার? আচ্ছা, বুদ্ধ তো আমার এখানে আসছেই না, এই দ্বাদশ অঙ্গে এটা চলে গেল, সেই গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম চলে গেল, ওটার সাথে এটা কোনো সম্পর্ক নেই। মহাবীর হচ্ছে কে? 24তম শেষ তীর্থঙ্কর হচ্ছে আমাদের জৈন ধর্মের শেষ তীর্থঙ্করকে মহাবীর। ঋষভনাথকে প্রথম ফার্স্ট তীর্থঙ্কর হচ্ছে জৈন ধর্মের আমাদের হচ্ছে ঋষভনাথ। ক্লিয়ার? এই যে মহাবীর বা যে জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর বা জৈন ধর্মের মূল মানে মূল যে জৈন ধর্মটাকে একটা বৃহৎ পর্যায়ে নিয়ে গেছিল, সেটা নিয়ে গেছিল মহাবীর। এবং দ্বাদশ অঙ্গ কার প্রচারিত ধর্মমত বর্ণিত আছে? মহাবীরেরই কিন্তু ধর্মমতগুলো প্রচারিত করা রয়েছে। ঠিক আছে, তো এখান থেকে এই ইনফরমেশনগুলোই এখানকার যথেষ্ট। ওকে, 23তম তীর্থঙ্কর তো জানোই আশা করি স্টুডেন্টস, জৈনদের প্রত্যেকেই জানা আছে, পার্শ্বনাথ। পার্শ্বনাথ হলো 23তম। দেখো তিনটেই লাগে, এক লাগে ঋষভনাথ প্রথম তীর্থঙ্কর, শেষ তীর্থঙ্কর মহাবীর, এবং মূল গ্রন্থের নাম কি? দ্বাদশ অঙ্গ। আর একটা লাগে 23তম তীর্থঙ্কর কে ছিল, সেটা হচ্ছে আমাদের পার্শ্বনাথ। এবারেও দুটো সভা হয়েছে আমার, এর পরের চ্যাপ্টারে আমরা বৌদ্ধ আর জৈন নিয়ে আলোচনা করব, তখন সেখানে কিন্তু আমি আরও ডিটেলসে সেটা বলে দেবো। হ্যাঁ, সিন্ধু সভ্যতার প্রধান ঐতিহাসিক উৎস কি? লিপি, মহাবীর, প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ, না উপরোক্তের কোনোটিই নয়। তো সিন্ধু সভ্যতার যদি প্রধান ঐতিহাসিক আমরা উৎস বলি, তাহলে এর সঠিক উত্তর হবে হচ্ছে প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ। এটাই হবে আমার এখানকার সঠিক উত্তর। আমরা প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ থেকেই আমরা সবচেয়ে বেশি সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা সম্পর্কে আমরা সব থেকে বেশি জানতে পারি। কারণ যখন আমাদের সব কিছু হয়ে গেল, মানে পুরো সব ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলো আনা হলো, সেখান থেকেই জানা গেল যে এদের নগর প্রণালী ছিল, পয় প্রণালী ছিল, এই তথ্যগুলো কিন্তু আমরা জানতে পারি। যাই হোক, পরবর্তী চ্যাপ্টারগুলো সেগুলোরই রয়েছে, ওটা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করাই বেটার হবে। রত্নাবলী আমি কেবলই আলোচনা করলাম, 3টা গ্রন্থ লিখেছিল, তার মধ্যে একটা গ্রন্থ লিখেছিল রত্নাবলী কে? কালিদাস, হরিসেন, ভারবী, না হর্ষবর্ধন? আচ্ছা, এইবার আমি বলি যে হর্ষবর্ধনের তো আমি 3টেই বলে দিলাম, সঠিক উত্তর এটা অবশ্যই হর্ষবর্ধন হবে, রত্নাবলী, প্রিয়দর্শিক এবং নারায়ণ। এইবার কালিদাসের যদি বলি, কালিদাস কি গ্রন্থ রচনা করেছিলেন? অভিজ্ঞান শকুন্তলম। আচ্ছা, ভারবী কি রচনা করেছিল? কীর্তাঞ্জনিয়ম। ঠিক আছে। হরিসেন কে ছিল? এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কার সম্পর্কে? সমুদ্রগুপ্ত সম্পর্কিত। ঠিক আছে। মালবিকাগ্নিমিত্রম আরেকটা ইম্পর্টেন্ট আছে, মালবিকাগ্নিমিত্রম। অভিজ্ঞান শকুন্তলম লিখেছিল কালিদাস। হরিসেনের যে লেখাটা সেটা হলো এলাহাবাদ প্রশস্তি, যেখান থেকে সমুদ্রগুপ্ত সম্পর্কে জানতে পারি। ভারবী লিখেছিল হচ্ছে কীর্তাঞ্জনিয়ম। আর হর্ষবর্ধন যে 3টে লিখেছিল, প্রিয়দর্শিকা, নাগানন্দ এবং রত্নাবলী। তো এই নাটকটা আমাদের কার লেখা? হর্ষবর্ধনের লেখা। রাইট অ্যান্সার হবে অপশন ডি হবে এখানকার সঠিক উত্তর। ক্লিয়ার? পরবর্তী প্রশ্নটা কি আছে একবার এক নজরে দেখে নাও। বলেছে পঞ্চতন্ত্রের রচয়িতাকে, তাহলে আমাদের অপশন আছে শূদ্রক। শূদ্রক কোন গ্রন্থটা লিখেছিল? শূদ্রক লিখেছিল, লিখে রাখবে, নোট করবে, মৃচ্ছকটিকম। বিশাখ দত্ত কি লিখেছিল? বিশাখ দত্ত লিখেছিল মুদ্রা রাক্ষস। বিষ্ণু শর্মা কি লিখেছিল? বিষ্ণু শর্মা লিখেছিল পঞ্চতন্ত্র। চক্রপাণি দত্ত লাগবে না। তো আমাদের এই 3টে ইম্পর্টেন্ট। তো আমাদের সঠিক উত্তর কি হবে? বিষ্ণু শর্মা হবে আমার এখানকার সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি সব আমি কিন্তু ডিটেলস দিয়েছি স্টুডেন্টস। এরপরে বাদের আমার কিন্তু বলবেন স্যার বাদ চলে গেছে, বাদ মনে হয় একটা জায়গাও আমার এখান থেকে বাদ যাচ্ছে না। হ্যাঁ, ছোট থেকে বড় সব আমি কভার করছি এখানে। পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম কি? একটু আগে আমরা আলোচনা করলাম। পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম ইলিয়াড, কল্পসূত্র, ঋগ্বেদ, না জেনতাবেস্তা? ইলিয়াড হলো আমাদের গ্রিকদের, হ্যাঁ, গ্রিকদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে ইলিয়াড। জেনতাবেস্তা হচ্ছে জরাথ্রস্টিয়ানদের। জরাথ্রস্টিয়ানদের হচ্ছে আমাদের কি? জেনতাবেস্তা। গ্রিকদের হচ্ছে ইলিয়াড। আচ্ছা, ঋগ্বেদ হলো আমাদের হিন্দু ধর্মের, এবং পৃথিবীর সবথেকে প্রাচীনতম যে গ্রন্থ বলা হয় সেটা হলো আমাদের ঋগ্বেদ। অপশন সি হবে আমার এখানকার সঠিক উত্তর। ক্লিয়ার? একবার স্ক্রিনশট করে নাও স্টুডেন্ট, যদি কোনো অসুবিধা একবার স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন কি আছে একবার দেখে নাও।
এই প্রশ্নের উত্তর নিজের একটা স্টুডেন্টস দাও। স্বপ্ন বাসব দত্ত যে গ্রন্থটা, সেই গ্রন্থের রচয়িতাকে? অপশান কি রয়েছে? ভাস, কালিদাস, তোমাদের রয়েছে ভরতমুনি, না ন্যায়চন্দ্র। এখানে দুটোই ইম্পর্টেন্ট, এক হচ্ছে ভাস আর একটা হচ্ছে কালিদাস। এই ভরতমুনি এবং ন্যায়চন্দ্র আমাদের পরীক্ষাতে যদি বলো আসে না বললেই চলে। তো কী হবে রাইট অ্যান্সার এটার? আমাদের স্বপ্ন বাসব দত্তের রচয়িতা হচ্ছে আমাদের ভাস। কালিদাস সম্পর্কে অলরেডি কিন্তু আমি এখানকার ডিটেলস যাবতীয় যা যা দেওয়ার সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। এই দুটার দরকারই নেই তোমাদের পড়ার, আসলে এই দুটো থেকে আসে। স্বপ্ন বাসব দত্তটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি আছে একবার দেখে নাও। কবি জয়দেব বাংলার কোন রাজার সভাকে অলঙ্কৃত করেছিলেন? হাজারবার আমি বললাম, ধর্মপাল, শশাঙ্ক, দেবপাল, লক্ষণ সেন, চারটাই আমি এখানে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করে দিয়েছি, আর কোনো দরকার নেই। জয়দেব রচিত কী ছিল? তোমাদের হচ্ছে গীত গোবিন্দম, সেটাও বলে দিয়েছি। তো কার রাজসভাকে অলঙ্কৃত করেছিল? লক্ষণ সেনের। লক্ষণ সেনের সবাই দুজন ছিল, এক ছিল এই জয়দেব, আরেক ছিল হচ্ছে আমাদের ধৈ। ঠিক আছে, দেখতে পাচ্ছ? আর কোশ্চেন কিন্তু আর ইয়ে নেই, নতুন কোশ্চেন নেই, এবার রিপিট কোশ্চেন হতে আছে। মৌর্য যুগে পাটলিপুত্র নগরের পৌরশাসন সম্পর্কে কোথায় সুব্যবস্থা পেয়ে, মানে যে সবচেয়ে বেশি ইনফরমেশন পেয়ে থাকি? তো মৌর্য যুগ মানে একটাই গ্রন্থ জানো, যেখান থেকে সব ইনফরমেশন আমরা পাই, কোনো ইনফরমেশন বাদ নেই। সেটা কোনটা? সেটা হলো আমাদের অর্থশাস্ত্র। কে লিখেছিল? কৌটিল্য। কৌটিল্য, হ্যাঁ, আর লিখবো না কারণ এগুলো সব লিখে দিয়েছি। ইন্ডিয়া কে লিখেছিল? মেগাস্থিনিস। মুদ্রা রাক্ষস কে ছিল? একটু আগে আমরা বললাম কে লিখেছিল? বিশাখ দত্ত। মুদ্রা রাক্ষস লিখেছে কে? বিশাখ দত্ত। অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেছিল? জেমস প্রিন্সেপ। কত সাল? 1837 সাল। এইটা গোটাটাই ইম্পর্টেন্ট, গোটাটাই ইম্পর্টেন্ট। জেমস প্রিন্সেপ করেছিল হচ্ছে আমাদের 1837 সালে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিল, যেখান থেকে অশোক সম্পর্কে জানতে পারি। মুদ্রা রাক্ষস বিশাখ দত্ত লিখেছে। অর্থশাস্ত্র লিখেছে কৌটিল্য, যেখান থেকে আমরা মৌর্য যুগের সমস্ত শাসন ব্যবস্থা জানতে পারি। আর ইন্ডিকাকে লিখেছিল আমাদের মেগাস্থিনিস, যে ছিল আমাদের হচ্ছে এই সময়েরই ছিল, প্রথম চন্দ্রগুপ্ত মৌর্যেরই ছিল, বাট অতটা ইনফরমেশন পাই না যতটা কিনা আমরা কৌটিল্য অর্থশাস্ত্র থেকে আমরা পেয়ে থাকি। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে দেখে নাও। 76 নম্বর প্রশ্ন, কোন বংশের রাজারা ভারতে প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করে? কালকে বলে দিয়েছিলাম এটার উত্তর, যে যদি কোনো কারণে ইন্দো গ্রিক অপশানে পাও তাহলে ইন্দো গ্রিকই হবে, যদি ইন্দো গ্রিক না পাও তাহলে এর সঠিক উত্তর কী হবে? হর্ষঙ্ক, নন্দ, কুষাণ না গুপ্ত? তো সঠিক উত্তর হবে কুষাণ বংশ। যদি এখানে অপশানে তোমরা যদি পেতে যে ইন্দো গ্রিক, একটা অপশান আছে আমাদের ইন্দো গ্রিক, তো চোখ বন্ধ করে ইন্দো গ্রিক হতো। যদি ইন্দো গ্রিক না থাকে তাহলে কুষাণ হবে। কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? কনিষ্ক। যদি কনিষ্ক অপশানে থাকতো কনিষ্ক উত্তর হতো, যদি কুষাণ আছে কনিষ্ক তো কনিষ্ক। কনিষ্কের রাজধানী কি ছিল? পুরুষপুর, পেশোয়ার বর্তমানে যেটাকে বলা হয় পুরুষপুর। শকাব্দের সূচনা করেছিল কত সালে? 78 খ্রিস্টপূর্বাব্দ। 78 খ্রিস্টপূর্বাব্দের সূচনা করেছিল কে? শকাব্দের সূচনা করেছিল কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কনিষ্ক। ঠিক আছে, তো এই ইনফরমেশনগুলো আমাদের লাগবে। এবং এই না কনিষ্কের আমলেই মেনলি বিভিন্ন যে মানে ভাস্কর্যমূলক এই সকল যে বিভিন্ন বিষয়গুলো, এগুলো কিন্তু বেশ নাম ডাক করেছিল এই সময়টাতে। হ্যাঁ, আচ্ছা, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতার নাম কি স্টুডেন্ট? শ্রীগুপ্ত। হ্যাঁ, মাথায় রাখবে, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতার নাম শ্রীগুপ্ত। হর্ষঙ্গ বংশের বৃহদ্রথ, নন্দ বংশের যদি বলো গোনন্দ। এগুলো প্রতিষ্ঠাতাগুলো আমি বলে দিলাম, বাকি টানতে থাকলে অনেক দূর চলে যাবে, অতটা টানা এক প্রশ্ন সম্ভব নয়। হর্ষঙ্গ বংশের প্রতিষ্ঠাতা বৃহদ্রথ, নন্দ বংশের গোনন্দ। কুষাণ বংশের প্রতিষ্ঠাতা আসবো না, ইম্পর্টেন্ট এটাই, কনিষ্কটা ইম্পর্টেন্ট ট্রেনে দিলাম। আর গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা যে সে, তার নাম হচ্ছে আমাদের শ্রীগুপ্ত। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাচ্ছি। দেখো বলেছে কোন গ্রন্থ থেকে আলেকজান্ডারের ভারত আক্রমণ সম্পর্কে জানতে পারি আমরা? সবার আগে আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করে? আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল 326 বিসি, বিফোর ক্রাইস্ট, খ্রিস্টপূর্বাব্দতে। 326 খ্রিস্টপূর্বাব্দে আক্রমণ করেছিল এবং তার ঝিলাম নদীর তীরে পুরুর সাথে হিদাসপীঠে যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধটার নাম হয়েছিল হিদাসপীঠের যুদ্ধ হয়েছিল পুরুর সাথে আলেকজান্ডারের। এটাও হয়েছিল 326 খ্রিস্টাব্দতে এবং এই সময় আলেকজান্ডার কিন্তু ভারত আক্রমণ করেছিল। এবং এই যে আলেকজান্ডার ভারত আক্রমণ করে, এটা আমরা কার কাছ থেকে জানতে পারি? অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্যের। সিইউকি হিউয়েনসাং, ইন্ডিকা মেগাস্থিনিস, দ্য পেরিপ্লেসিয়ান অফ দ্য
এরিথ্রেসেন্সি, এটা তো একজন অজানা নাবিকের লেখা, তো এটা আমরা জানতে পারি ইন্ডিয়া গ্রন্থ থেকে। তো 77 নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর হবে, তার সঠিক উত্তর হবে অপশান সি। ঠিক আছে, ইন্ডিয়া গ্রন্থ থেকে আমরা এর আলেকজান্ডারের ভারত আক্রমণ সম্পর্কে জানতে পারি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে এবার দেখে নাও। 78 নম্বর প্রশ্ন, আর্যভট্ট এবং বরাহমিহির কোন যুগের মনীষী ছিলেন? একটু আগে আমরা বলে দিলাম তারা এই দুজনেই আমাদের কোন যুগের ছিল? গুপ্ত যুগের ছিল। ঠিক আছে, গুপ্ত যুগের মনীষী ছিল হচ্ছে আমাদের আর্যভট্ট এবং বরাহমিহির দুজনেই। বাকি সব যুগ সম্পর্কে অলরেডি আমার আলোচনা শেষ। ঠিক আছে, তো এখন আমরা শুধুমাত্র প্রশ্ন উত্তরগুলোতেই আসবো। অলরেডি আমরা আলোচনা সব করে দিয়েছি এগুলো চ্যাপ্টারের উপরে। হ্যাঁ, নেক্সট হচ্ছে ভারতীয় ধ্রুপদী সঙ্গীর উৎস। আমি কেবলই বললাম গানের সমস্ত উৎস, গান সংক্রান্ত সমস্ত উৎস এগুলো কোথা থেকে এসছে? আমাদের শুরুই হয়েছিল এগুলো হচ্ছে সামবেদ থেকে, যার কথা মানে হলো সমন বা গান। তো ধ্রুপদীরও যে উৎস সেটা হলো আমাদের সামবেদ থেকে, এটাও সম্পূর্ণটা নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন কি আছে? চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধন পরাজয়ের যে ঘটনা, সেটা আমাদের মানে জানার ঐতিহাসিক উৎস কোনটা? সিইউ কি, হর্ষচরিত, গঞ্জাম লিপি না আইহোল লিপি? সিইউ কি কার লেখা? হিউয়েন সাংয়ের লেখা। হর্ষচরিত কার লেখা? তোমাদের বানভট্টের লেখা, যেটা হচ্ছে আমাদের হর্ষবর্ধন সম্পর্কিত, তাই না? গঞ্জাম লিপি আমাদের কার লেখা? গঞ্জাম লিপি সম্পর্কে আমরা শশাঙ্ক সম্পর্কে জানতে পাই। আইহোল শিলালিপি হচ্ছে দ্বিতীয় পুলকেশী সম্পর্কে আমরা জানতে পাই। তাহলে তোমাদের কোনখানে আমাদের ডাউট হতে পারে? ডাউটের তো এখানে জায়গায় আমি দেখতে পাচ্ছি না, তাই না? আচ্ছা, একটা ডাউট হতে পারে, সিইউ কি? হর্ষবর্ধন, মানে হিউয়েন সাং তো হর্ষবর্ধনের সময় এসেছিল। আবার ভাবতে পারো যে আইহোল শিলালিপি, যেটা দ্বিতীয় পুলকেশী রবিকীর্তি রচনা করেছিল, দ্বিতীয় পুলকেশী সম্পর্কে তো সিইউ কি হতে পারে বা আইহোল শিলালিপি হতে পারে। তাহলে এই দুটোর মধ্যে যদি আমাদের একটা হয়, তাহলে আমরা কোনটা আমরা সঠিক নেব? তো এর সঠিক উত্তর যেটা হবে সেটা হবে আমাদের হচ্ছে আইহোল শিলালিপি, যেটা রবিকীর্তি দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি রচনা করেছিল আইহোল লিপি, সেখান থেকে আমরা এই ইনফরমেশনটা পেয়ে থাকি। নাকি সিইউ কি, যেটা লিখেছিল হিউয়েন সাং, যে হর্ষবর্ধনের সময় চীনা পরিব্রাজক ছিল, তার থেকে না, আমরা আইহোল লিপি থেকে তার ইনফরমেশন পেয়ে যাই। আর কেবলই বললাম গঞ্জাম লিপিকার শশাঙ্কের, হর্ষচরিতকার বানভট্টের, তোমাদের হচ্ছে সমুদ্রগুপ্ত হর্ষবর্ধন সম্পর্কিতই। ঠিক আছে, হর্ষবর্ধন সম্পর্কিতই। তো তিনটা ডাউট ছিল এখানে একসাথে। ওকে, আচ্ছা, গোত্র যে কথাটা, তার উল্লেখ প্রথম কোথায় পাওয়া যায়? সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ না অথর্ববেদ? তো গোত্র কথাটার উল্লেখ আমরা প্রথমবারের জন্য ঋগ্বেদেই পেয়ে থাকি। তো অপশন বি হলো আমার এখানকার রাইট অ্যান্সার। অপশন বি হলো আমার এখানকার সঠিক উত্তর। ঠিক আছে, ও অপশন বি হলো আমার এখানকার সঠিক উত্তর। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন কি আছে স্টুডেন্টস, দেখে নাও। সব থেকে বেশি সংখ্যক স্তোত্র বা শ্লোক কোথায় উল্লেখ আছে? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ না অথর্ববেদ? আমরা প্রথমেই, আমি যখন বেদ সম্পর্কে সম্পূর্ণ বিষয়টা আলোচনা করে দিয়েছিলাম, তখনই বলে দিয়েছিলাম সবচেয়ে বেশি স্তোত্র বা শ্লোক যেটা আলোচনা করা রয়েছে সেটা রয়েছে আমাদের ঋগ্বেদে। ঋগ্বেদে আমাদের সম্পূর্ণ যে শ্লোক বা স্তোত্র সম্পূর্ণটাই কিন্তু সেখানে আমরা আলোচনা পেয়ে থাকি। আচ্ছা, গঞ্জাম লিপি সম্পর্কে আমরা একটু আগেই বললাম না, যে গঞ্জাম লিপিতে আমরা কি পেয়ে থাকি? যে শশাঙ্ক সম্পর্কে আমরা বিভিন্ন যুদ্ধ সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, তো ওখানে একটা যুদ্ধ, ওটা যখন পার হয়ে আসলাম, ওটা যখন পরবর্তীতে আসবে সেটা নিয়ে আলোচনা ফট করে ওটা মাথায় আমার আসলো। তো সব থেকে বেশি শ্লোক যেটা আমাদের উল্লেখিত রয়েছে সেটা রয়েছে আমাদের হলো কোথায়? ঋগ্বেদে। ঋগ্বেদে আমাদের কিন্তু সেটা সবচেয়ে বেশি উল্লেখ পেয়ে থাকি। ক্লিয়ার? ওকে, পরবর্তী প্রশ্ন কি আছে একবার দেখে নাও। বলেছে রামচরিত কাব্য কার রচনা? আর এখানে একটা মিনিটও আমরা সময় ওয়েস্ট করবো না, কারণ অলরেডি বহু ডিসকাস করে দিলাম আমি তার উপরে। রামচরিত কার রচনা? সন্ধ্যাকর নন্দী। তুলসীদাসের রামচরিত মাসন, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্য, পবন জয়দেবের হচ্ছে গীত গোবিন্দ। ঠিক আছে, ওকে। পরবর্তী প্রশ্ন, কবি জয়দেব কোন ভাষায় গীত গোবিন্দ রচনা করেছিলেন? তো ওই সময়কার যে লোকাল ভাষা ছিল সেই ভাষা দিয়েই তিনি কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো রচনা করেছিলেন। তাহলে ওই সময়কার যদি লোকাল ভাষা বলি, তাহলে ওই সময়কার লোকাল ভাষা যেটা ছিল লেখনির উপরে, সেটা ছিল আমাদের সংস্কৃত ভাষা। অনেকে ভুল করে মৈথিলি করবে, মৈথিলি তোমাদের হবে না, তোমাদের একটা সঠিক উত্তর হবে হচ্ছে জয়দেব কোন ভাষায় গীত গোবিন্দ রচনা করেছিল, সেটা হলে আমাদের সংস্কৃত ভাষায়। তো অপশন বি হলো এটার রাইট অ্যান্সার। 85 নম্বর প্রশ্ন, অপালা, লোপামুদ্রা, গার্গী এই তিন বিদুষী মহিলা কোন যুগের নারী ছিল? বৈদিক যুগ, মৌর্য যুগ, কুষাণ যুগ না গুপ্ত যুগ? তো এই তিনজন বিখ্যাত নারী যারা ছিলেন তারা ছিলেন আমাদের হচ্ছে বৈদিক যুগের। অপশন এ হলো আমার এখানকার রাইট অ্যান্সার। আর বাকি যে তিনটা যুগ আমাদের এখানে রয়েছে, তিন যুগ সম্পর্কে আমি অলরেডি প্রচুর ডিসকাশন এখানে আমরা অলরেডি করে দিলাম।
কোন ভাষায় প্রথম দিকে জৈনদের ধর্মসাহিত্য রচিত হয়েছিল? প্রথমে যেটা জৈনদের যে ধর্মসাহিত্যটা রচিত হয়েছিল সেটা কোনটা ভাষায়? পালি ভাষায়, সংস্কৃত ভাষায়, অর্ধ মাগধী ভাষা না হিন্দি ভাষায়? তোমাদের এখানে যে ডাউটটা হবে, তোমাদের এখানে ডাউটটা হবে দুটো জায়গাতে, এক পালি বা সংস্কৃত, কিন্তু অ্যাকচুয়ালি স্টুডেন্টস এটার উত্তর কোনোটাই না, এটা সঠিক উত্তর হবে অর্ধমাগধী ভাষায়। পরবর্তীকালে গিয়ে সেটা আমাদের পালি ভাষায় হলো রচিত হয়েছিল, কিন্তু প্রথমে ওটা হয়েছিল অর্ধমাগধী ভাষায়। তো অপশান সি হলো আমার এখানকার হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন কি আছে? মালবিকাগ্নি মিত্রম গ্রন্থের নায়ককে? মালবিকাগ্নি গ্রন্থ যে গ্রন্থটা, যেটা কে লিখেছিল? কালিদাস লিখেছিল। এর কি ছিল? বৃহদ্রথ, পুষ্যমিত্র শুঙ্গ, অগ্নিমিত্র শুঙ্গ না অশোক? তো আমার এখানকার যে সঠিক উত্তরটা হবে সেটা হলো হচ্ছে অগ্নিমিত্র শুঙ্গ, অর্থাৎ অপশন সি আমার এখানকার হবে রাইট অ্যান্সার। মালবিকাগ্নিমিত্র গ্রন্থের নায়ক হলো অগ্নিমিত্র শুঙ্গ। ঠিক আছে? শুঙ্গ বংশের রাজা ছিল পুষ্যপুত্র শুঙ্গ। বৃহদ্রথ কে ছিল? আমাদের মৌর্য বংশের শেষ রাজা। আই রিপিট, মৌর্য বংশের নোট করবে, হ্যাঁ, শেষ রাজা আমাদের কে ছিল? বৃহদ্রথ। আর অশোক সম্পর্কে আমি অলরেডি একটা বিরাট ডিটেল দিয়ে দিয়েছি, ঠিক আছে, যে মৌর্য বংশের রাজা ছিল তোমাদের। অশোকের রাজধানী কোথায় ছিল, অশোক কোন উপাধি গ্রহণ করেছিল, তার লিপিকে পাঠোদ্ধার করেছিল, সব ডিটেলস কিন্তু অলরেডি আমরা এই ভিডিওতে প্রোভাইড করে দেওয়া অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, ওকে, নেক্সট কোশ্চেন কি আছে? বলেছে সংস্কৃত ব্যাকরণ কে রচনা করেছিল? তো সংস্কৃত ব্যাকরণ, আচ্ছা, ভাস তো রচনা করেছিল আমাদের কি স্বপ্নবাসব দত্ত, তো এর সাথে সম্পর্ক নেই, বড় হবে এই বৃহৎ সংহিতা। ঠিক আছে, আচ্ছা, এবার সংস্কৃত ব্যাকরণ তাহলে কে রচনা করে? সেটা করেছিল পাণিনি। পাণিনির যে রচনাটা ছিল তার নাম ছিল হচ্ছে অষ্টাধ্যায়ী বা অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ী হচ্ছে আমাদের একটি সংস্কৃত ব্যাকরণ, যেটা রচনা করেছিল আমাদেরকে পাণিনি। পরবর্তী প্রশ্ন, ধৈ কোন রাজার সভাকবি ছিল? 100 বার আমি এটার উত্তর অলরেডি হয়তো বলে দিয়েছি। ধৈ কার সভাকবি ছিল? লক্ষণ সেনের সভাকবি ছিল। জয়দেবের সাথে ধৈ কি লিখেছিল? আমাদের পবনদূত। ধৈ কি লিখেছে? পবনদূত। বাকি এগুলো সব আমরা এখানে অলরেডি ডিসকাশন করা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। শশাঙ্ক বলো, দেবপাল বলো, বিজয় সেন বলো, সেন বংশের প্রথম রাজা, সব আমি এখানে ডিসকাস করে দিয়েছি। পরবর্তী প্রশ্ন, 10 রাজার যুদ্ধ কোথায় আমাদের বর্ণিত রয়েছে? 10 রাজার যুদ্ধটা না খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট স্টুডেন্টস। এই 10 রাজার যুদ্ধ সব থেকে আমরা মানে ওই তৎকালীন সময়ের অনেক কিছু আমরা জানতে পারি, বেদের অনেক কিছু আমরা জানতে পারি। তো 10 রাজার যুদ্ধ আমাদের উল্লেখ রয়েছে আমাদের সামবেদ, ঋজুর্বেদ, অথর্বেদ নয় এখানে, তো ঋগ্বেদে আমাদের 10 রাজার যুদ্ধ আমাদের উল্লেখিত রয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি আছে? কথা শরীর সাগর কার রচনা? দণ্ডী, নাগার্জুন, সোমদেব না শূদ্রক? তো কথা শরীর সাগর যদি আমি বলি তাহলে কার রচনা? দণ্ডী তো আমরা কেবলই বলে দিলাম না, তো দণ্ডী সম্পর্কে মনে হয় কেবলই বললাম। দশকুমার চরিত কি একটু আগেই বললাম, ঠিক আছে। শূদ্রক হচ্ছে আমাদের কি? মৃচ্ছকটিকম। আর যাই হোক, কথা শরীর সাগর সবগুলোই বলে দিয়েছি, আর রিপিট করছি না। কথা শরীর সাগর কার রচনা? সোমদেবের রচনা। অপশন সি হলো এখানকার সঠিক উত্তর। ওকে, নেক্সট। অষ্টাধ্যায়ী কে রচনা করেছিল? আর এটাতে একটুকু সময় ওয়েস্ট করার দরকার নেই, কারণ অলরেডি এর আগের প্রশ্নটা আমি আলোচনা করে দিলাম। আচ্ছা, এখানে একটা আলোচনার আছে। আচ্ছা, পতঞ্জলি না, পতঞ্জলি কি রচনা করেছিল? মহাভাষ্য। এটা নোট করে নেবে, এটা এখনো আলোচনায় আসেনি। পতঞ্জলি কি রচনা করেছিল? মহাভাষ্য। পেটকার মূর্ধন্য হবে। পতঞ্জলির রচনা হচ্ছিল মহাভাষ্য। নাগার্জুন বলে দিয়েছি। পাণিনির অষ্টাধ্যায়ী তো কোনার তো দরকার নেই, তো অপশন সি হবে রাইট অ্যান্সার। অষ্টাধ্যায়ীকে রচনা করেছিল পাণিনি। পতঞ্জলিটা এতক্ষণ অবধি আসেনি। পতঞ্জলির রচনা ছিল আমাদের মহাভাষ্য। এটা হলো খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, কাকে ভারতীয় নাটকের জনক বলা হয়? তোমাদের ভারবী, তোমাদের ভরতমুনি, ভাস না কালিদাস? তো তোমাদের 93 নম্বরের প্রশ্নের সঠিক উত্তর হবে ভাস। মহাকবি ভাসকে আমাদের কি বলা হয়? তোমাদের হচ্ছে ভারতীয় নাটকের জনক বলা হয়। ঠিক আছে, স্বপ্নবাসব দত্ত তিনি লিখেছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, আয়ুর্বেদ কোন বেদের উপবেদ? আয়ুর্বেদ হলো কোন বেদের উপবেদ? ঋগ্বেদ, সামবেদ, ঋজুর্বেদ না অথর্ববেদ? তাহলে এর যে সঠিক উত্তর কি হবে? তোমরা এটা বেদ তো সবই ডিসকাস করে দিলাম, এখানে তো আর আলোচনার কিছুই নেই। অপশন ডি অথর্ববেদ হবে রাইট অ্যান্সার। আয়ুর্বেদ কোন? এখানে জাদুবিদ্যা, তন্ত্রমন্ত্র সব কিছুর মধ্যে আয়ুর্বেদের এখানে একটা ছাপ আমরা পেয়েই থাকি, তো অপশন ডি হবে এখানকার রাইট অ্যান্সার। অথর্ববেদ হবে আমার এখানকার সঠিক উত্তর। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন কি আছে? 95 নম্বর, আচ্ছা, প্রাচীন জৈন ধর্মগ্রন্থ কোনটি? এদের মধ্যে প্রাচীন জৈন ধর্মগ্রন্থ কোনটি?
তাহলে আমাদের প্রাচীন যদি জৈন ধর্মগ্রন্থ বলা হয় দ্বাদশঙ্গ, দ্বাদশোপাঙ্গ, সারিপুত্রকরণ না কল্পসূত্র, তাহলে যদি প্রাচীন যদি আমরা বলি তাহলে প্রাচীন আমাদের কল্পসূত্রটাই হবে, ঠিক আছে। অপশন ডি, অপশন ডি কল্পসূত্র হবে আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার, ঠিক আছে। অপশন ডি হবে রাইট অ্যান্সার। স্টুডেন্টস, আমরা এদিকে ফোকাস করতে করতে একটা মজার জিনিস দেখছো, একটু আলোচনা করি। দেখো মশা উড়ছে, মশা এই দাগগুলো করেছে, কতটা সেন্সিটিভ আমাদের বোর্ডগুলো হয়ে থাকে, তাই না? যাই হোক, জাস্ট আ জোক পার্ট। পরবর্তী প্রশ্ন, প্রথম বৌদ্ধ, এক সেকেন্ড। আচ্ছা, প্রথম বৌদ্ধ সম্মেলন সুক্ত পিটক গ্রন্থটি লিপিবদ্ধ কে করেন? সবার আগে বলি যে বৌদ্ধ সম্মেলন হয়েছিল না, ওই বৌদ্ধ সম্মেলন হয়েছিল মোট আমাদের 4টা, ঠিক আছে। একটা হয়েছিল 483-তে, একটা হয়েছিল 283, একটা হলো 250, আর একটা হলো 72। এই সবগুলো বিসি মানে বিফোর ক্রাইস্টের জন্মের আগে, আর এটা এডি মানে আফটার ক্রাইস্ট, ঠিক আছে। আচ্ছা, প্রথম যেটা হয়েছিল সেটা হয়েছিল আমাদের রাজগৃহে, নোট করবে এগুলো। কোথায় কোথায় আমাদের বৌদ্ধ সম্মেলন ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে ছিল রাজগৃহে, তারপরে আমাদের হচ্ছে কালাশক বৈশালীতে, তারপরে করলো হচ্ছে বৈশালীতে, তারপরে এটা ভেরি ইম্পর্টেন্ট পাটলিপুত্রে হলো 3 নম্বরটা, আর লাস্টে হলো হচ্ছে কাশ্মীরে। এই 4টা জায়গায় বিখ্যাত বৌদ্ধ সম্মেলনগুলো হয়েছিল। এটা কে করেছিল? এটা করেছিল অজাতশত্রু, এটা করেছিল হচ্ছে এর যে সভাকবি ছিল কালাশক, এটাকে করেছিল কালাশক, এটা করেছিল অশোক, আর এটা করেছিল কনিষ্ক জলন্ধরে। এই 4টা আমাদের বৌদ্ধ সম্মেলন ভেরি ইম্পর্টেন্ট, একবার স্ক্রিনশট তুলে নাও। দেখবে স্টুডেন্টস, পরীক্ষাতে এখান থেকে আসার একটা সম্ভাবনা কিন্তু সব সময়ের জন্য হাই, এবং আসবেও পরীক্ষায়, এটা নিয়ে তোমরা একদম 100% তোমরা শিওর থাকো। হ্যাঁ, এখান থেকে আসবেও পরীক্ষায়, এটা নিয়ে কোনো ভুল নেই, ঠিক আছে। তো এইটা একটা স্ক্রিনশট তুলে রাখো। এইবার আমরা 96 নম্বরের প্রশ্নটা কত আছে? হ্যাঁ, 96 নম্বর প্রশ্ন। এবার আমি আসবো যে এটার প্রথম বৌদ্ধ সম্মেলনের সুক্ত পিটক গ্রন্থটি লিপিবদ্ধ কে করেছিলেন? এই যে প্রথম এখানে সুক্ত পিটক লেখা হয়েছিল, এই সুক্ত পিটক বিনয় পিটক গুলো বিভিন্ন সময় লেখা হয়, এই সুক্ত পিটক লিপিবদ্ধ করেছিল আনন্দ। অপশন সি হবে এটা রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাচ্ছি। মেগাস্থেনিস কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? তো স্কন্দগুপ্ত বলে দিলাম ভারতের রক্ষাকালী, সমুদ্রগুপ্ত আলোচনা করে দিয়ে, চন্দ্রগুপ্ত মৌর্য আলোচনা করে দিয়ে, হর্ষবর্ধন আলোচনা করেছি। তো সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন সি এটা রাইট অ্যান্সার। লাস্ট 4 কোশ্চেন। জৈন কল্পসূত্রের রচয়িতাকে? তোমাদের ভদ্রবাহু, স্থূলভদ্র, নাগসেন না অশ্বঘোষ? তো 98 নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হবে হচ্ছে আমাদের অপশন এ, ভদ্রবাহু হলো এটা আমাদের রাইট অ্যান্সার। ভদ্রবাহু এবং স্থূলভদ্র দুজনেই কিন্তু আমাদের, তোমরা করেছিলে কিনা যে আমাদের দিগম্বর এবং শ্বেতাম্বর যেরকমভাবে আলাদা হয়েছিল, সেরকম ভদ্রবাহু এবং স্থূলভদ্র 2 ধরনের মেন্টালিটি নিয়ে এসেছিলেন, ঠিক আছে। তো এটা আলোচনা করলে এবার ভিডিওটাও প্রায় 1.5 ঘন্টার হয়ে যাচ্ছে, তো আমি আর চাইছি না লম্বা করতে। এটা আমি জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্ম যখন আলোচনা করব, এই আর একটা চ্যাপ্টার সেকেন্ড, তারপরে চ্যাপ্টারই আছে, এই দুটো আমি আলোচনা করে দেবো, ঠিক আছে। অশ্বঘোষ বুদ্ধচরিত, নাগসেন বলেই দিলাম আমি, ঠিক আছে। যাই হোক, তো অপশন এ হবে এটার রাইট অ্যান্সার। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, অর্থশাস্ত্র কে রচনা করেছিল? তো অর্থশাস্ত্র আমাদের রচনা করেছে কে? কৌটিল্য, ঠিক আছে। অপশন সি হবে এটার সঠিক উত্তর। লাস্ট 2 প্রশ্ন, শেষ 2টো প্রশ্ন। গায়ত্রী মন্ত্র কোথায় উল্লেখিত আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। গায়ত্রী মন্ত্র কোথায় উল্লেখিত আছে? সমস্ত যে গায়ত্রী মন্ত্রগুলো সেগুলো কিন্তু উল্লেখিত রয়েছে আমাদের ঋগ্বেদে। 100 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সেটা হলো আমাদের ঋগ্বেদ। এবং আজকে তোমাদের শেষ প্রশ্ন, সেটা কি রয়েছে? মৌর্য যুগের বিভিন্ন বাণিজ্য পথের উল্লেখ কোথায় রয়েছে? অর্থশাস্ত্র, ইন্ডিকা, হাতিগুম্ফা লিপি না জুনাগড় লিপি? তো সঠিক যে উত্তর হবে সেটা হলো আমাদের অর্থশাস্ত্র। কৌটিল্যের যে অর্থশাস্ত্র, সেখানে আমাদের সমস্ত বিভিন্ন ধরনের বাণিজ্য পথের উল্লেখ রয়েছে। তো যাই হোক স্টুডেন্টস, এই আজকে আমাদের এই সম্পূর্ণ পার্টটা আমি কমপ্লিট করলাম। অনেকটা বড় হয়ে গেল, অনেকটা সময়ও লেগে গেল আমাদের। যাই হোক, তো এই হলো আমাদের স্টাফের নাম্বার। যারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছো সেখানে কন্ট্যাক্ট করো আমাদের আবাসিক কোচিংয়ের মধ্যে দিয়ে, বা আমাদের যদি অনলাইন ক্লাসেসগুলো করতে যাও। আর আমি তোমাদের একটা ম্যাজিক দেখাচ্ছি, এই দেখো মশা উড়ে আমাদের করছে, এটাও একটা দারুণ আমার লাগলো বিষয়টা আমাদের সেন্সিটিভ স্কিনের জন্য।
ওকে, যাই হোক, তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ আলোচনার বিষয়টা। আমি যেটা আলোচনা আজকে করলাম এখানে আমরা কমপ্লিটও করে দিলাম সম্পূর্ণ আলোচনার বিষয়গুলো। কেমন লাগলো স্টুডেন্টস? ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, কিন্তু হ্যাঁ ভিউজ হচ্ছে না, 1000-2000 ভিউজে আমার হবে না, আমি ডিজার্ভ করি না। আই থিঙ্ক আমার মনে হচ্ছে আমি বেটার ক্লাস তোমাদের দিতে পারছি, তো আমার কিন্তু বেটার ভিউজ লাগবে, এর জন্য শেয়ার করতেই করো, সবাইকে বলো ক্লাস করতে। কারণ দেখো আমি মনে হচ্ছে না ক্লাসে কোনো কমতি রাখছি, আমি যা করাচ্ছি রেজাল্ট আমি 3 মাস পরে দেবো, 3টা মাস হয়ে যাক, হয়ে গেলে তখন তুমি বুঝতে পারবে যে আমি কী তোমাদের দিলাম এবং কতটা তোমরা বেনিফিটেড হলে এটা থেকে। তো এই বেনিফিটটা তোমরা যতটা পারবো কাইন্ডলি নাও। আই থিঙ্ক তোমাদের পরীক্ষার জন্য এর বাইরে কিছু লাগবে না। আজকে একটা সময় অঙ্ক ক্লাস আসার কথা, আমি কনফার্ম বলছি না, যদি না হয় কালকে 1টা থেকে ওটা শুরু হবে, এটা তোমাদেরকে কথা দিচ্ছি। তো যাই হোক, যদি হয়ে যায় আমার রেডি, তাহলে আমি অবশ্যই সেটা নিয়ে চলে আসবো। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো আপডেট ক্লাসটা এতটাই। এর পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে 1টার সময় যথাসম্ভব। আর তা বাদে অন্যান্য ক্লাস যেগুলো রয়েছে, ইংলিশ ক্লাস তোমাদের হবে সন্ধ্যে 6টা থেকে। হ্যাঁ, ইংলিশ ক্লাস জাকির স্যার করাবেন, সন্ধ্যে 6টা থেকে করাবেন। জাকির স্যারই বেস্ট হবেন তোমাদের জন্য আই থিঙ্ক, সেই কারণে ওনাকেই আমি বললাম ক্লাসটা করাতে, না করে আমি করাচ্ছি, ঠিক আছে? আর আমার অনেকটা প্রেশার হয়ে যাচ্ছে, কারণ অনেক কিছু রেডি করতে হচ্ছে, তো অনেকটা সময় চলে যায়। প্লাস আমার বালুঘাট ব্রাঞ্চে যেহেতু আমি নিজেও ক্লাস করাই, তো অনেকটা সময় চলে যাচ্ছে। তো স্টুডেন্টস একটু আপডেটও ছিল, আপডেট নিয়ে আসছি, সন্ধ্যের দিকে আসছি, তোমার সঙ্গে দেখা হবে। তো আজকের মতো এতটাই। অবশ্যই ফটাফট ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে ভুলো না স্টুডেন্টস। ধন্যবাদ।